আজকে আমাদের বায়োলজির থিওরির লাস্ট ক্লাস। তার মানে টোটাল 40টি ক্লাসে আমরা বায়োলজিটাকে কমপ্লিট করলাম। তো বায়োলজিতে যা তোমাদের পড়ানো হয়েছে, বায়োলজিতে এর বাইরে কোশ্চেন্স হয় না, যা কিছু কোশ্চেন্স এর মধ্যেই থাকবে। তো আমাদের আগামীকাল থেকে, হ্যাঁ, আগামীকাল থেকে মানে নেক্সট ক্লাস থেকে আমরা শুরু করছি ফিজিক্স। ওকে, ফিজিক্স আমরা শুরু করছি, ঠিক আছে? সো নেক্সট ক্লাসে আমরা ফিজিক্স শুরু করছি। তো ফিজিক্স মোটামুটি আমি চেষ্টা করব 25 থেকে 30টি ক্লাসের মধ্যে কমপ্লিট করে দেওয়ার। ফিজিক্স মোটামুটি 25 থেকে 30টি ক্লাস, বা যদি তার কম হয়, ঠিক আছে, ফিজিক্স। আর যদি পারি ফিজিক্সের সাথে কেমিস্ট্রিটাও স্টার্ট করতে, সেটা দেখি অল্টারনেট ডে করে একদিন ফিজিক্স একদিন কেমিস্ট্রি, এইভাবে এটাকে করা যায় কিনা। তো আজকে আমাদের বায়োলজিতে লাস্ট টপিক, আমাদের বায়োলজিতে যেটা একটা আমরা, ফোন দিল। হ্যাঁ, বলছি যে আপনি ম্যাথ আর ইংলিশের প্লেলিস্ট দিয়ে দিয়েছেন না রেকর্ডেড ক্লাসের, হ্যাঁ, ওরকম রিজনিং এর থাকলে দিয়ে দেন না একটা। রিজনিং এ তো সব নেই, অল্প কয়েকটা ক্লাস আছে বোধহয়, ঠিক আছে। রিজনিং এর কমপ্লিট ঠিক ক্লাস আছে। আমি যদিও ওটা শুরু করব তোমাদের, ঠিক আছে। তোমাদের কালকে তো কেউ জয়েন করনি বলে, ক্লাসে দুই একজন জয়েন করেছিল বলে আমরা ক্লাসটা করিনি, কিন্তু আমাদের টাইমিং একই থাকবে, সোম বুধ শুক্র, ঠিক আছে। তো আগামী শুক্রবারে, আজকে কি বার গেল? বুধবার তো, হ্যাঁ, মঙ্গলবার। আজকে মঙ্গলবার গেল নাকি? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, তার মানে আগামী কালকে কিন্তু ক্লাস আছে। কালকে কিন্তু দুপুরবেলা ম্যাথের ক্লাস আছে, ঠিক আছে, 1:30 PM। 1:30 PM এ ম্যাথের ক্লাস আছে। যারা যারা জয়েন করবে জয়েন করে নিও, ঠিক আছে। আচ্ছা, চলো তাহলে আমাদের এখন আবার ক্লাসে জয়েন করার জন্য বলছে, 1 মিনিট। তো তোমরা একটু বলো দেখি, আমাদের বায়োলজি কমপ্লিট হয়েছে, বায়োলজিটা কেমন লাগলো আগে বলো সেটা। বায়োলজি পড়তে মজা লেগেছে? হ্যাঁ দাদা, ভালো লেগেছে স্যার, কিন্তু খুব কঠিন। কঠিন? হ্যাঁ, বায়োলজি? আমার তো আসলে ক্লাস 8 এর পরে কোনোদিনও সায়েন্স ছিল না। তো একদম সেই 8 এই লাস্ট সায়েন্স পড়েছি। তো নতুন করে আবার পড়তে হচ্ছে। টার্ম গুলো এত বড় বড় শক্ত শক্ত। আহ তো ভালো করে দেখো, আশা করি কঠিন লাগবে না, কঠিন লাগার তো কথা নয়, সহজভাবে বলা হয়েছে, একটু চেষ্টা করো। আপনার কনসেপ্ট গুলো দাদা খুব ভালো লাগলো, মানে এত ভালোভাবে ডায়াগ্রাম করে করে নোটস গুলো বানানো হয়েছে না, মানে এক হুম, ঝলক দেখলেই পুরোটা একটা ক্লিয়ার ভিউ এসে যাচ্ছে। হ্যাঁ, রিভিশন দিতেও সুবিধা হবে। অনেক অনেক সুবিধা হচ্ছে। হুম, এবং সব থেকে বড় কথা হচ্ছে, তোমাদের নোটে যা করিয়েছি তোমরা একটা বই থেকে কখনোই এটা পাবে না কিন্তু, ঠিক আছে। এটা ডিফারেন্ট, এই যে যে সমস্ত জায়গা থেকে বায়োলজিতে কোশ্চেন জিজ্ঞেস করা হয় সমস্তগুলোকে নিয়েই কিন্তু প্রশ্নটা করা। আর বায়োলজিতে আমাদের থিওরি শেষ হচ্ছে, কিন্তু এমসিকিউ চলতে থাকবে, ঠিক আছে। যেভাবে আমাদের বায়োলজির এমসিকিউ চলছে 50টা করে, ওরকম করে ক্লাস দু একদিন অন্তর অন্তর করতে থাকবো, বায়োলজি এমসিকিউটা কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা যেটা পড়ছিলাম সেটা পড়ছিলাম হচ্ছে প্লান্ট হরমোনস পড়ছিলাম। তো প্লান্ট হরমোনসের কিছু পার্ট বাকি ছিল, এটাকে আজকের ক্লাসে কমপ্লিট করব। এবং আজকের লাস্ট টপিক, দ্যাট ইজ প্লান্ট ডিজিজ। এই প্লান্ট ডিজিজে তোমাদের 20-25টি রোগের কথা মাথায় রাখতে হবে। উদ্ভিদের রোগ, যেমন উদ্ভিদের শরীরেও ফাঙ্গাসের জন্য, ব্যাকটেরিয়ার জন্য, ভাইরাসের জন্য এবং কিছু অ্যাবায়োটিক কজের জন্য কিন্তু উদ্ভিদের রোগ হয়ে থাকে। তো যে রোগগুলো পরীক্ষায় বারবার করে জিজ্ঞেস করে, রোগ তো প্রচুর আছে কিন্তু আমাদের অতটা দরকার নেই, যেটা এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের জানা দরকার সেটা আমরা আজকে আমাদের ক্লাসের শেষের দিকে করব। তাহলে এখন আমরা চলে যাচ্ছি আমাদের এই টপিক, প্লান্ট হরমোনস। বলো, প্লান্ট হরমোনে কতদূর কি পড়ানো হয়েছিল? প্লান্ট হরমোনস, জিব্রেলিন পর্যন্ত হয়ে গেছিল। আচ্ছা, প্লান্ট হরমোনে জিবরেলিন পর্যন্ত হয়ে গেছিল। আমি একটুখানি আগের সাম আপটাকে করে আজকের ক্লাসটাকে কন্টিনিউ করি। আমরা পড়ছিলাম, আমরা প্লান্ট হরমোনকে 3টে ভাগে ভাগ করে আলোচনা করছিলাম, তাই না? প্লান্ট হরমোনকে আমরা 3টে ভাগে ভাগ করেছিলাম। আমরা একটা পার্টকে বলেছিলাম
যে গ্রোথ হরমোনস, ওকে, অর্থাৎ উদ্ভিদের মধ্যেও আমরা গ্রোথ হরমোনস দেখতে পাচ্ছি। আমরা উদ্ভিদের মধ্যে গ্রোথ ইনহিবিটার্স দেখতে পাচ্ছি। গ্রোথ ইনহিবিটার্স মানে যারা গ্রোথের বাধা দেয়, হ্যাঁ, গ্রোথকে যারা ইনহিবিট করে সেই হরমোনস আমরা দেখতে পাচ্ছি। আবার আমরা মিক্সড হরমোনও দেখতে পাচ্ছি। মিক্সড হরমোন বলতে যারা গ্রোথের হিসাবেও কাজ করে, গ্রোথ প্রমোট করে, আবার গ্রোথ মানে কি গ্রোথ প্রমোট করে, আবার কিছু কিছু গ্রোথ ইনহিবিটও করে, ঠিক আছে। সো এরকম আমরা দেখেছি। তো আমরা যখন দেখেছিলাম যে গ্রোথ হরমোনসের মধ্যে বা গ্রোথ প্রমোটিং হরমোনসের মধ্যে তিনটি হরমোনকে দেখেছিলাম, তাই না? এক দেখেছিলাম হচ্ছে অক্সিনস, দুই দেখেছিলাম কি বলে ফেলো, জিব্বেরেলিনস, সাইটোকাইনিন। আর 3 নম্বরে দেখেছিলাম হচ্ছে সাইটোকাইনিনস। ওকে, তাহলে এই তিনটি হরমোন অক্সিন, জিব্বেরেলিন অ্যান্ড সাইটোকাইনিনস এরা হচ্ছে গ্রোথ প্রমোটিং প্লান্ট হরমোনস। হ্যাঁ, তো প্লান্ট হরমোনের আর একটা নাম আছে, সেটাকে বলা হয় ফাইটো হরমোন। কি বলা হয়? ফাইটো হরমোনস। ফাইটা মানে হচ্ছে উদ্ভিদ, ঠিক আছে, আর ফাইলাম মানে কি? ফাইটা মানে উদ্ভিদ, আর ফাইলাম মানে মনে রাখবে ফাইলাম মানে প্রাণী, ঠিক আছে। তাহলে অক্সিনস, জিব্বেরেলিনস আর সাইটোকাইনিনস এরা হচ্ছে গ্রোথ প্রমোটিং হরমোন উদ্ভিদের শরীরে। আর গ্রোথকে ইনহিবিট করে কোন হরমোন? গ্রোথ ইনহিবিট করে হচ্ছে অ্যাবসাইসিক হরমোন। অ্যাবসাইসিক অ্যাসিডে গ্রোথকে ইনহিবিট করে, গ্রোথকে বাধা দেয়। আর মিক্স যে কাজটা করে সেটা হচ্ছে ইথিলিন বা ইথাইলিন, যাই বলি না কেন, ইথিলিন বা ইথাইলিন। এটা গ্রোথকে প্রমোটও করে কিছু কিছু ক্ষেত্রে, আবার গ্রোথকে ইনহিবিটও করে কিছু কিছু ক্ষেত্রে। তো সেই কারণে এই পাঁচটি হচ্ছে মেইন হরমোন, প্রাইমারি হরমোনসের মধ্যে এরা পড়ে। আবার এদের যদি ক্লাসিফাই করি তো এই পাঁচটি যে হরমোন, এটা কিসের মধ্যে পড়ছে? এরা পড়ছে হচ্ছে প্রাইমারি হরমোনসের মধ্যে। আমি জিজ্ঞেস করছি যে প্রাইমারি হরমোনস কাকে বলে, বলো দেখি। মানে কোন হরমোনগুলোকে আমরা প্রাইমারি হরমোনস বলবো, বলো। ওই তো ওই পাঁচটা হরমোন ছিল না, অক্সিন, জিব্বেরেলিন, সাইটোকাইনিন, ইথিলিন আর অ্যাবসিসিক অ্যাসিড। তো এই হরমোনদেরকে আমরা প্রাইমারি হরমোনস এই কারণে বলছি, এই হরমোনগুলো সমস্ত উদ্ভিদের মধ্যে আমরা দেখতে পাই, ঠিক। আর যেটাকে বলেছিলাম সেকেন্ডারি হরমোনস, হ্যাঁ, সেকেন্ডারি হরমোনস দেখছিলাম না, তো সেকেন্ডারি হরমোনসটা বলো। সেটা কেন বলছিলাম সেকেন্ডারি? কারণ এটা সব উদ্ভিদে দেখা যায় না, কিছু কিছু উদ্ভিদে দেখা যায়। হ্যাঁ, অর্থাৎ মে নট ফাউন্ড অল প্লান্টস, সমস্ত প্লান্টসের মধ্যে এটাকে ফাউন্ড নাও করা যেতে পারে। আর এই সেকেন্ডারি হরমোনসের মধ্যে দুটি হরমোন ছিল, একটা ছিল হচ্ছে ফ্লোরিজেন্স আর ট্রমাটিন। হ্যাঁ, ফ্লোরিজেন্স, আর একটা ছিল হচ্ছে তোমার ট্রমাটিন। ব্যাস, হয়ে গেল। তো আমরা এটার আলোচনা করছিলাম, অক্সিন আর জিব্বেরেলিন পড়েছিলাম। আচ্ছা, আজকে একটা কাজ করো, অক্সিন সম্পর্কে আমাদের একটু সামিং আপ নোট করে দিচ্ছি। আমরা আগের দিন যেটা পড়েছিলাম, তাহলে সামিং আপ নোটটাকে একটু নোট লিখে রাখো, হয়তো এখানে নতুন কিছু ইনফরমেশন পেয়ে যেতে পারো। সামিং আপ নোটস। স্যার হ্যাঁ বলো স্যার বলো বলো বলছি স্যার, ওই যে সেকেন্ড হরমোনটা বললেন ক্রোমাটিন, আর একটা কি বলেছিলেন? ফ্লোরিজেন্স। ওকে। ফ্লোরিজেন্স আর হচ্ছে ট্রমাটিন অ্যান্ড ফ্লোরিজেন্স। ফ্লোরিজেন্স অ্যাকচুয়ালি ফুলের বিকাশের ক্ষেত্রে কাজে লাগে, আর ট্রমাটিন হচ্ছে উদ্ভিদের ক্ষত সারাতে কাজে লাগে, ঠিক আছে, দেখবো আজকে, নো চাপ। তো আমরা সাম আপ করছি বিষয়টাকে। সবার প্রথমে তোমরা হেডিং লাগিয়ে ফেলো অক্সিনস তোমাদের নোট করা আছে আমি জানি, তবুও অক্সিনসের সম্পর্কে আরো কিছু ইনফরমেশন নিই, যেগুলো থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। অক্সিনের ক্লাসিফিকেশন সহ অক্সিনের সম্পর্কে যাবতীয় আলোচনা হয়েছিল না, তারপর থেকে অক্সিনের নোট নাও। তাহলে অক্সিনের যতদূর তোমাদের নোট আছে, সামিং আপ নোটস বলছে এটাকে, লিখতে থাকো। যেমন সবার প্রথম অক্সিন হচ্ছে একটা গ্রোথ প্রমোটিং হরমোন। এটা গ্রোথ প্রমোটিং হরমোনস। এর ফাংশনসগুলো কি, যেখান থেকে এক্সামিনার কোশ্চেন জিজ্ঞেস করে সেই পয়েন্টগুলোকেই লিখবো। অর্থাৎ এইখানে যে পয়েন্টগুলো লিখবো, মনে রাখবা যে এই প্রত্যেকটা পয়েন্ট থেকে পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে।
সো খুব ইম্পর্টেন্ট। তো সবার প্রথমে আমাদের উদ্ভিদের যখন বীজ অবস্থায় থাকে, সেই বীজ থেকে যখন অঙ্কুরিত হবার পর সেটি যখন উদ্ভিদে পরিণত হয়, সেই পর্যায়ে দাঁড়িয়ে তার যে মূলের সৃষ্টি বা কাণ্ডের যে কাটিংস, ঠিক আছে, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা অক্সিন হরমোন ব্যবহার করে থাকি। অর্থাৎ কেউ যদি কোনো উদ্ভিদের পেনিং করতে চায়, মানে কলম লাগাতে চায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই অক্সিন হরমোনের ব্যবহার করে থাকি সেই কাটিং জায়গাটিতে, স্টেম কাটিং যে জায়গাটিতে, সেই জায়গাটিতে। কারণ সেইখানে তাহলে কি হবে, গ্রোথ প্রমোট হবে। তাই প্রথম কাজ আমরা এটা লিখব যে ইনিশিয়েট রুটিং, তার মানে এটা রুট সৃষ্টি করতে বা রুটের বৃদ্ধিতে এটা সাহায্য করে। অ্যান্ড স্টেম কাটিং এর ক্ষেত্রেও আমরা অক্সিন হরমোনের প্রয়োগ করি। ওকে, নেক্সট পয়েন্টের মধ্যে লিখো যে এটা কোনো উদ্ভিদের মধ্যে যে ফুল ফোটানো, সেই ফুল ফোটানোর ক্ষেত্রেও কিন্তু এটা প্রমোট করে। তাহলে একটা এক্সাম্পল মনে রাখবে, এখান থেকে প্রশ্ন জিজ্ঞেস করে। যেমন আমরা আনারস দেখেছি, সেই আনারসে যখন ফুল ফোটানোর দরকার পড়ে, তো আনারসের ফুল ফোটানোর ক্ষেত্রে এই অক্সিন হরমোনের ভূমিকা খুবই বেশি। তাই লিখো যে প্রমোটস ফ্লাওয়ারিং, এটা ফ্লাওয়ারিংকেও কিন্তু প্রমোটস করে। কোথায়? বিশেষ করে যেটা করে হচ্ছে পাইনঅ্যাপেলের মধ্যে, এটা লিখে রাখবো, পরীক্ষা এটা জিজ্ঞেস করে যে পাইনঅ্যাপেলে ফ্লাওয়ারিং এর ক্ষেত্রে কোন হরমোন কাজ করে, দ্যাট ইজ অক্সিন হরমোন। ওকে, নেক্সট হচ্ছে আমরা আগের দিন এটা লিখেছি যে উদ্ভিদের শরীরে যে ফুল হয় বা ফল হয়, সেগুলো যাতে আনটাইমলি বা ইম্যাচিওর টাইমে যাতে সেটা ঝরে না পড়ে, সেটার জন্য এটা কাজ করে। অর্থাৎ এটা কি করে না, প্রিভেন্ট ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুটস। তাহলে প্রিভেন্ট ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুটস, তারপরে লিভস etc dropping at earliest stage, অর্থাৎ আর্লিয়েস্ট স্টেজে যাতে ফুলগুলো বা পাতাগুলো বা ফলগুলো যাতে ঝরে না পড়ে, এইটার জন্য কিন্তু অক্সিন হরমোন কাজ করে। এছাড়া অক্সিন হরমোনের আরেকটা কাজও থাকে, যে এটা যেমন ইম্যাচিওর ফুল ফল পাতাকে ঝরতে দেয় না, তেমনি যে পাতাগুলো ম্যাচিওর হয়ে গেছে, যে ফলটি ম্যাচিওর হয়ে গেছে, তাকে গাছ থেকে দূর করতে বা গাছ থেকে ফেলে দিতেও এটি সাহায্য করে। তাহলে একাধারে অক্সিন হরমোন ইম্যাচিওর ফ্রুটস, লিভস, ফ্লাওয়ার্সকে যেমন গাছের সাথে আটকে রাখতে সাহায্য করে, তেমনি পাকা ফল ফুল পাতা এগুলোকে গাছ থেকে সরিয়ে দিতে, গাছ থেকে ফেলে দিতেও এটি কাজ করে। তাহলে ইট অলসো প্রমোটস older mature leaves and fruits অর্থাৎ ম্যাচিওর পাতা বা ফল সেটাকে গাছ থেকে সেটাকে গাছ থেকে খসিয়ে দিতে বা ফেলে দিতেও সাহায্য করে এই অক্সিন হরমোন। ওকে, অক্সিন হরমোনকে ব্যবহার করা হয় পার্থেনোকার্পিতে, অর্থাৎ যেখানে তোমার কি নিষেকহীন ফল যেখানে উৎপাদন করা হয়, সেই পার্থেনোকার্পিতেও কিন্তু অক্সিন হরমোনের কাজ করা হয়। তাই লেখো ইট ইন্ডিউসেস পার্থেনোকার্পিক। বোনটি আমার কে যেন বলছিলে যে খুব কঠিন শব্দ লাগছে, আমায় একটু বলবে কি ব্যাপারটা হচ্ছে, কি সমস্যা হলো তাহলে তোমার? একটু বলো, কথা বলো আমার সঙ্গে, যে কোন দাদা কঠিন লাগছে। অসুবিধাটা হচ্ছে কি, ওই যে টার্মস গুলো কিছু এরকম থাকে না, সেই টার্মস গুলো মনে রাখতে অসুবিধা হচ্ছে, কনসেপ্ট গুলো বুঝে যাচ্ছি, মানে যেরকম আমি ওদিনকে ওই নিউট্রিশন ডেফিসিয়েন্সির জন্য যেই রোগগুলো হয়, মানে এগুলো তো রিভিশন দিতে হচ্ছে, তো এবার সেই নামগুলো মনে রাখতে খুব অসুবিধা হচ্ছে।
আচ্ছা মানে এটা কনসেপ্ট হয়তো বুঝতে গেলাম যে এটা ডেফিসিয়েন্সিতে এটা হয়, বা যেরকম মানে আমি এখন মানে পেছন দিক থেকে রিভিশন দিচ্ছি তো হুম হুম ওই যেটা আমরা স্কেলিটন সিস্টেম বা কিছু দেখছিলাম, তখন দেখছি জিনিসটা বুঝতে পারছি যে এখানে এত হার আছে, এই আছে, মানে এমনি ছোট জিজ্ঞেস করলে বলা যাবে, কিন্তু যখন আমি ভাবছি যদি বড় উত্তর লিখতে হয়, যে ডাব্লিউবিসিএস এর যদি নতুন ফরম্যাটিং, তো তখন যে টার্মস গুলো হয়তো মনে থাকছে না। মানে আবার দেখলে মনে পড়ছে, কিন্তু একদম আপনি যেরকম ভাবে পড়াচ্ছেন সেরকম ভাবে হচ্ছে না। আচ্ছা, তার মানে তোমার তো রেকর্ডেড ক্লাস তো থেকেই যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, যেটাতে একটু মনে হচ্ছে অসুবিধা সেটাকে একবার দেখে নেওয়া। আচ্ছা। ঠিক আছে, হুম। চলো তাহলে বললাম ইট ইনডিউসেস পার্থেনোকার্পি, আর এটাই থেকে প্রশ্ন জিজ্ঞেস করে যে কোন উদ্ভিদের পার্থেনোকার্পিতে অক্সিন হরমোন ব্যবহার করা হয়। তো এটার এক্সাম্পল লিখে রাখো টমেটো। টমেটো এই জায়গাগুলো থেকে প্রশ্ন জিজ্ঞেস করেছে। আমি যখন কোশ্চেন্স দেখছিলাম তো এই জন্য এটা এক্সট্রা নোট আমি লিখিয়ে দিচ্ছি, যেটা হয়তো আমাদের আগের নোটে ছিল না, তাই না? আচ্ছা, তারপরে আরেকটা কথা অক্সিনের সাথে মাথায় রাখবে, অক্সিন যেমন ভালোর ভালো তেমনি খারাপের খারাপ। অক্সিন হরমোন একটা মনে রাখবা যে অক্সিন হরমোন হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে মোস্ট রেসপন্সিবল একটা হরমোন। আরেকবার বলো, কি বললাম? অক্সিন হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে একটা মোস্ট রেসপন্সিবল পার্সনের হিসাবে, মানে মোস্ট রেসপন্সিবল পার্সন বা হরমোন হিসাবে কাজ করে একটা উদ্ভিদের শরীরে। সেই কারণে এখানে যতগুলো কাজ দেখেছো সবকটাই একটা গার্জিয়ানের কাজের মতন বলে মনে হয়েছে। তেমনি ফসল নষ্ট হয় কিসের মাধ্যমে? বিভিন্ন ধরনের আগাছার মাধ্যমে। তো এই যে অক্সিন, এই অক্সিনগুলোকে না আগাছা নির্মূলের ক্ষেত্রেও কিন্তু এটাকে ব্যবহার করা হয়। তাহলে লেখো যে ইউজড অ্যাজ হার্বিসাইডস, এটাকে হার্বিসাইডস হিসাবেও কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। হার্বিসাইডস মানে বোঝোই তো যে আগাছা নাশক, বাংলাতে এটাকে বলে আগাছা নাশক। তাহলে আগাছা নাশক হিসাবে এটাকে ব্যবহার করা হয়ে থাকে। কোনটা ইউজ করা হয়? মনে রাখবে যে অক্সিন হরমোনের আমি আগের দিন টাইপ পড়ার সময় বলেছিলাম তোমাদের যে একটা আছে 2,4-D। 2,4-D বলে একটা অক্সিন হরমোন আছে। সেই 2,4-D অক্সিন হরমোনকে ইউজ করা হয়, ইউজড টু কিল ডাইকট উইডস, দ্বিবীজপত্রী ঘাস, এটাকে ধ্বংস করার জন্য এই 2,4-D অক্সিন হরমোনটাকে ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে। আর একটা জায়গা থেকে প্রশ্ন জিজ্ঞেস করে থাকো, কত সূক্ষ্ম সূক্ষ্ম প্রশ্ন জিজ্ঞেস করে, যদি এটা এনডিএ এর কোশ্চেন ছিল, জেনারেল এক্সামিনেশনে নয়। এনডিএতে একটা কোশ্চেন জিজ্ঞেস করেছিল যে উদ্ভিদের মধ্যে জাইলেম টিস্যুকে ডিফারেন্সিয়েশনের কাজ করার দায়িত্ব কার? হ্যাঁ, এটা প্রশ্ন ছিল। বুঝতে পারছো? তাহলে আমরা হরমোনের চ্যাপ্টার পড়ে গেলাম, অথচ এই বিষয়টা কিন্তু আমাদের মাথায় নেই। আর যদিও এটা সমস্ত কিছু থাকবে না, তবু আমার যেহেতু নজরে আসলো তাই আমি এটা বলে দিচ্ছি। তাহলে প্রশ্ন হচ্ছে যে আমাদের উদ্ভিদের যে জাইলেম টিস্যু, সেই জাইলেম টিস্যুকে ডিফারেন্সিয়েশনের কাজের দায়িত্ব বা ডিফারেন্সিয়েশনের যে দায়িত্ব সেটাও কিন্তু অক্সিন হরমোনের থাকে। তাহলে লেখো যে ফাংশন অ্যাজ জাইলেম ডিফারেন্সিয়েশন, জাইলেম ডিফারেন্সিয়েশন জাইলেম ডিফারেন্সিয়েশনের জন্য কিন্তু অক্সিন হরমোন ফাংশন করে, কাজ করে। আর কি করে? লাস্টের কাজ হচ্ছে এটা সেল ডিভিশনের জন্য রেসপন্সিবল। তাহলে কোন হরমোন রেসপন্সিবল ফর সেল ডিভিশন? না, রেসপন্সিবল ফর সেল ডিভিশন ইজ অক্সিন হরমোন। গেল, ব্যাস। এই কয়টা পয়েন্ট থেকে বিগত সময়ে পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞেস করেছে ভেরিয়াস এক্সামিনেশনে, ডিফারেন্ট এক্সামিনেশনে। ওকে, সো এটা আমরা মনে রাখবো। হ্যাঁ বলো। বলছি স্যার, যেটা বললেন জাইলেম ডিফারেন্সিয়েশন, মানে জাইলেমের কি বিভক্ত যেটা করে সেটা বলছেন? হ্যাঁ হ্যাঁ, জাইলেম টিস্যুকে ডিফারেন্সিয়েট করতে এটা কাজে লাগে আর কি, জাইলেম টিস্যু অ্যান্ড ফ্লোয়েম টিস্যু। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, মানে ওইটা। বলছি আমাদের এখানে না কারেন্ট চলে গেছে, আমার এখানে সামান্য নেট আছে, পেমেন্ট করতে হবে, আমি লিভ নিচ্ছি। ওকে, ঠিক আছে, ঠিক আছে, ইউ মে লিভ। ওকে, চলো। তারপর আমরা দেখছি হচ্ছে বাকি তোমাদের দেখো যে নোট লেখানো আছে আমি সেটা কিন্তু আর লিখিয়ে দিচ্ছি না,
তোমাদের কিন্তু এগুলো লেখা আছে। জিব্বারলিনটাও লেখা আছে কিনা তোমাদের? হ্যাঁ স্যার। আচ্ছা, জিব্বারলিন যদি কোনো উদ্ভিদে কম হয় তাহলে তার কি রোগ হয় উদ্ভিদটার? ড্রপ হয়ে যায় উদ্ভিদ। হ্যাঁ, ডোয়ার্ফ হয়ে যায়। সে উদ্ভিদটা ড্রপ হয়ে যায়, বামন হয়ে যায়, ছোট হয়ে যায়, ব্যাস এটুকু নোট তোমাদের আছে। তাহলে জিব্বারলিন সম্পর্কে আরো এক্সট্রা নোট একটু নিয়ে নাও, যা লেখা আছে তারপর থেকে। জিব্বারেলিনস যা নোট আছে তারপর থেকে। আচ্ছা, জিব্বারেলিনসের আর একটা নাম আমি বলেছিলাম, কি নাম? টারপিন। হ্যাঁ, ভেরি গুড। এটার আর একটা নাম হচ্ছে টারপিনস। টারপিনস, হ্যাঁ ঠিক। চলো, এটাকে আবিষ্কার করেছিল কে? এলাইচি কুরোসাওয়া। জাপানি ইলাইচি হ্যাঁ কিছু ছিল। ঠিক ঠিক, জাপানি বোটানিস্ট এলাইচি কুরোসাওয়া। খুব সুন্দর। চলো, তাহলে এরপর থেকে দেখো, অক্সিন হরমোনের যেমন একটা গার্জিয়ান সুলভ কাজ দেখলে, তেমনি এই জিব্বারলিনটা কি একটা, এটা হচ্ছে এক ধরনের গ্রোথ প্রমোটিং হরমোন। গ্রোথ প্রমোটিং হরমোন, গ্রোথ প্রমোটিং হরমোন। আচ্ছা, আমি তোমাদের একটা জিনিস জানিয়ে রাখি, আমি একটা বিষয়ে কাজ করছি এখন, সেটা হচ্ছে যে এই এই যে যে ডেজগুলো থাকে না, ইম্পর্ট্যান্ট ডেজগুলো থাকে প্রত্যেক মাসে, এই ইম্পর্ট্যান্ট ডেজগুলোর জন্য একটা নিমোনিক আমি তৈরি করছি। তো 2 মাসের হয়েছে, আর বাকিগুলোর কাজ চলছে। এই ক্লাসটা আসলে না, ডেজ, ইম্পর্ট্যান্ট ডেজগুলো জীবনে কোনোদিন ভুল হবে না, ঠিক আছে? এই কাজটা আমি করে ফেলবো 2-1 দিনের মধ্যে, সো ক্লাস দিয়ে দেবো আমি। ওকে, তাহলে তো দাদা খুব উপকার হবে, এগুলো হ্যাঁ বার করে বলবি যে। সত্যি বলছি, তোমরা একবার যদি গল্পটাকে মানে 12খানা গল্প হবে টোটাল, 12 মাস, মানে 12 মাসে 12টা গল্প, ছোট ছোট গল্প, আর এই এক একটা গল্পের সাথে ওই মাসের প্রত্যেকটা কিছু কিন্তু রিলেটেড থাকবে। সো আশা করছি এটা খুবই হেল্পফুল হবে তোমাদের জন্য, বাকি সকলের জন্যই। চলো, তাহলে এবার আসো জিব্বারেলিন। তাহলে জিব্বারেলিন হচ্ছে একটা গ্রোথ প্রমোটিং হরমোন। জিব্বারেলিন সম্পর্কে আমরা আগের দিন যেটা দেখেছিলাম, জিব্বারেলিন হরমোনটা ডিসকভার্ড হয়েছিল একটা ফাঙ্গাস থেকে, ঠিক আছে না, একটা ফাঙ্গাস থেকে, এবং ফাঙ্গাসটার নামই ছিল জিব্বারেলিন ফাঙ্গাস, ঠিক আছে? এবং এটা ধানের একটা রোগ হয়, সেই ধানের রোগটা হচ্ছে ফুলিশ সিডলিং ডিজিজ। আর এই ফুলিশ সিডলিং ডিজিজ, এই রোগটাকে নিয়ে যখন গবেষণা করা হচ্ছিল, তখন এই জিব্বারেলিনের ডিসকভারি হয়েছিল, এটা আমাদের জানতে হবে। ওকে, নাও চলো। স্যার হ্যাঁ বলো। বলছি, ওটা ধানের যে রোগটা বললেন, ওটা কি ফুলি সিডলিং বললেন না সিজলিং বললেন? সিডলিং, SEEDLING, সিডলিং। ওকে ওকে স্যার। ওকে, চলো জিব্রাইলিন সম্পর্কে লেখো। এটি মাল্টিং প্রসেসে কাজ করে, ঠিক আছে? মাল্টিং প্রসেসটা কি, কে বলতে পারে? মানে বহুমুখী আর কি কাজ করে নাকি? বহুমুখী কাজ, একটা আস্তরণ বিছিয়ে দেওয়া। আর একটু বলো দেখি। মাল্টিং, দেখো আমরা যে অ্যালকোহল বেভারেজ তৈরি করি না, অ্যালকোহলিক বেভারেজ যেগুলো তৈরি হয়, বিশেষ করে মদ তৈরি হয় মনে করো, এই মদ তৈরির ক্ষেত্রে মাল্টিং প্রসেসটাকে ইউজ মাল্টিং করা তো হয়। হ্যাঁ, মাল্টিং প্রসেস। আমি দুটো প্রসেস সম্পর্কে আগে বলি, তারপর এই জায়গাতে আসছি। একটা প্রসেস আছে হচ্ছে মাল্টিং প্রসেস, মাল্টিং প্রসেস। আরেকটা প্রসেস আছে হচ্ছে বোল্টিং প্রসেস, বোল্টিং প্রসেস। তো মাল্টিং প্রসেস আর বোল্টিং প্রসেস, এই দুটোকে একটু জানার চেষ্টা করো। দেখো, মাল্টিং প্রসেস মানে আমরা ফার্মেন্টেশন সম্পর্কে পড়েছি তো। হ্যাঁ স্যার, গেঞ্জারো যাকে বলে। হ্যাঁ, তো সেই ফার্মেন্টেশনের সাথেই রিলেটেড একটা টার্ম, দ্যাট ইজ মাল্টিং প্রসেস। এই মাল্টিং প্রসেস, এটা যেটা হয় যে এটার মাধ্যমে
যে সিরিয়ালসগুলো থাকে, আনাজগুলো যেগুলো থাকে না, সেগুলোর মধ্যে তোমার মানে জার্মিনেটিং করা হয়, জার্মিনেটিং করা হয় এবং সেখান থেকে এক ধরনের এনজাইমকে প্রডিউস করা হয়, আর যার থেকে আলটিমেটলি যে ব্রিউইং ইন্ডাস্ট্রি রয়েছে, ব্রিউইং ইন্ডাস্ট্রি মানে কি, এই যে অ্যালকোহলিক বেভারেজ যেগুলো আছে ওই জায়গাগুলোতে অর্থাৎ মদ তৈরির ক্ষেত্রে কিন্তু এটা কাজে লাগে। তো মাল্টিং প্রসেস, ওকে, এটা মাথায় রেখো। আর বোল্টিং প্রসেস হচ্ছে যখন উদ্ভিদের শরীরে মনে করো কোথাও ফুল তৈরি হবে বা কোথাও ফল তৈরি হবে বা যেখান থেকে কোথাও থেকে নতুন পাতা তৈরি হবে, তার জন্য সেই ক্ষেত্রটাকে প্রস্তুত করা, সেটাকে বলা হয় বোল্টিং প্রসেস। আরেকবার বলি, মনে করো উদ্ভিদের কোনো জায়গা থেকে ফুল তৈরি হবে বা ফল তৈরি হবে বা কোনো ডালপালা বের হয়ে আসবে, সেই জায়গাটাকে প্রস্তুত করাটাকে বলে বোল্টিং প্রসেস। তো এই যে জিব্বারেলিন হরমোন, এই জিব্বারেলিন হরমোন এই দুটো প্রসেসেই কিন্তু কাজ করে থাকে, এই দুটো প্রসেসেই কাজ করে থাকে। তাহলে প্রথমটা লিখব যে জিব্বারেলিন হরমোনের দ্বারা মাল্টিং প্রসেসটাকে স্পিড আপ করা হয়। মাল্টিং প্রসেসটা যাতে দ্রুততর হতে পারে, হ্যাঁ, অর্থাৎ জার্মিনেটিং হয়ে, হ্যাঁ, ড্রাই সেলস যেগুলো আছে সেগুলো থেকে এনজাইম প্রডিউস হবে এবং সেগুলোকে ভাঙবে, হ্যাঁ, অর্থাৎ যে স্টার্চগুলোকে ভেঙে, ঠিক আছে, যে মদ তৈরি হবে বা অ্যালকোহল তৈরি হবে, সেই কাজটা হচ্ছে করে মাল্টিংয়ের মাধ্যমে। তাহলে এটার কাজ হচ্ছে একটা বললাম যে টু স্পিড আপ malting, to speed up malting process in brewing industry. ব্রিউইং ইন্ডাস্ট্রিতে তোমরা একবার গুগল সার্চ করে না এই বিষয়টা একটুখানি দেখে নিও, তাহলে আমি আশা করছি এটা বলতে চাইছি তোমরা বুঝে যাবে। টু স্পিড আপ মাল্টিং প্রসেস ইন ব্রিউইং ইন্ডাস্ট্রিতে মাল্টিং প্রসেসটাকে স্পিড আপ করার জন্য, দ্রুততর করার জন্য জিব্বারেলিন হরমোনের ব্যবহার করা হয়। আর উদ্ভিদের ব্লোটিংকে এটা প্রমোট করে। তাহলে প্রমোটস ব্লোটিং হচ্ছে ব্লোটিং প্রমোটস করে। এবং এটা এক্সাম্পল জিজ্ঞেস করে কোন উদ্ভিদের, বিশেষ করে মনে রাখবা বিট আমরা খাই, বিট আর ক্যাবেজের ক্ষেত্রে এই বোল্টিং এর ক্ষেত্রে এটা কাজ করে। নেক্সট দাদা, হ্যাঁ বলো দাদা এটা কি লেখা, কি ইন্ডাস্ট্রি? ব্রিউইং ইন্ডাস্ট্রি, BREW লেখো, বানান বলে দিচ্ছি, BREWING, ওকে। মানে কিরকম ইন্ডাস্ট্রি, মানে বুঝতে পারছি না। ব্রিউইং ইন্ডাস্ট্রি মানে যেগুলো, যে সমস্ত জিনিস গেজিয়ে তৈরি করা হয়, যেমন চোলাই তৈরি, মদ তৈরি, ঠিক আছে, মানে যেগুলো জমিয়ে রাখা হয়, পাতিয়ে রাখা হয়। আমি একটু আগে বললাম না যে এটা হচ্ছে তোমার ওই যে মদ তৈরির ক্ষেত্রে ইউজ করা হয়, অ্যালকোহল বেভারেজের ক্ষেত্রে এটা যে তৈরি হয় ব্রিউইং ইন্ডাস্ট্রি, সেটা। স্যার হ্যাঁ বলো। বলছি স্যার, ওই যেটা বোল্টিং প্রসেসটা বললেন ওটা হালকা লিখলাম, কিন্তু এমনি মাল্টিং প্রসেসটা আলাদা কোনো নোট একটা লিখে দেন না, ভালো হয়, বুঝতে পারা যাচ্ছে না স্যার, পুরোটা ক্লিয়ার হলো না। এর জন্য বলছি যে আমাদের ক্লাসের শেষে একবার গুগল করে নাও যে হোয়াট ইজ মাল্টিং প্রসেস বলে একটু সার্চ করো, দেখো নোট পেয়ে যাবে, মানে আমি যে কথাগুলো বললাম সেটা পেয়ে যাবে, বুঝতে পারবে। মানে একটু আর কি বাংলা ভার্সনে বললে পরে সব জিনিসটা ক্লিয়ার হয়ে যেত আর কি, সেই জন্য। হ্যাঁ বুঝতে পেরেছি, তো ক্লিয়ার কি বলবো আর। দেখো, অ্যালকোহল বেভারেজ তৈরি করতে আমরা কি করি আগে সেটা আমায় বলো। যে একটা স্টার্চকে আলটিমেটলি ইথাইল অ্যালকোহলে পরিণত করা, তো এর মধ্যে কিসের ক্রিয়েশন করা হয়, এনজাইমসের ক্রিয়েশন করা হয় না, সেই এনজাইমের যে ক্রিয়েশন প্রসেস সেটাই হচ্ছে মাল্টিং প্রসেস। আর এই মাল্টিং প্রসেসটাকে স্পিড আপ করার জন্য, যার কারণে দীর্ঘদিন ধরে যাতে আমাকে ফেলে রাখতে না হয়, দ্রুত যাতে আমার বেভারেজগুলো তৈরি হয়ে যায়, সেই কারণে আমরা এই জিব্বারেলিন হরমোনসের ব্যবহার করে থাকি, অর্থাৎ মাল্টিং প্রসেসের ক্ষেত্রে এটা স্পিড আপ করে দেয় স্পিডটাকে। আচ্ছা চলো নেক্সট, যদি না বোঝো আমি অবশ্যই বলে দেবো, হ্যাঁ একবার দেখে নাও। চলো, এটা যে অ্যাক্সিস আছে, অ্যাক্সিসের লেন্থটাকে না বৃদ্ধি করে, ঠিক আছে, লেখো ইনক্রিজেস the length of the axis, increases the length of axis, অ্যাক্সিসের লেন্থ গুলোকে বৃদ্ধি করে। অ্যাক্সিসের লেন্থ বলতে কি বোঝাতে চাইছি, ধরো
বাড়িতে তুমি একটা আঙ্গুর গাছ লাগিয়েছো, সেই আঙ্গুর গাছটা যখন ফল দেওয়ার টাইম হবে তখন তার তো একটা বোটার মতন বেরোতে হবে। ওই বোটার বেরোনোর জায়গাটাকে অ্যাক্সিস পয়েন্টগুলোকে, অ্যাক্সিস মানে টপ প্লেস, সেই টপ জায়গাগুলোকে তার লেন্থটাকে বৃদ্ধি করতে কাজে লাগে। কলা গাছের ক্ষেত্রে যেখান থেকে ওই কলার ফুলটা বেরিয়ে আসে সেটা আস্তে আস্তে যত বড় হবে তত বেশি কলা ধরতে ধরতে যাবে। সো ওই অ্যাক্সিস পয়েন্টগুলোর লেন্থ ইনক্রিজ করার জন্য জিববার্লিনের ভূমিকা রয়েছে। বিশেষ করে এটার পরীক্ষায় জিজ্ঞেস করা হচ্ছে গ্রেপ স্টকের জন্য। আঙ্গুর ফলের যে স্টকগুলো রয়েছে, থোকা, সে আঙ্গুর ফলের থোকাটাকে বড় করার জন্য জিববার্লিন হরমোন কাজে লাগে। ওকে, আবার যে আখ রয়েছে না, আখের যে স্টেম, কাণ্ড, আমি বলেছিলাম, আমি তোমাদের একটা আগের দিন কথা বলেছিলাম যে অক্সিন হরমোন সেটা তোমার ভার্টিক্যাল গ্রোথের ক্ষেত্রে রেসপন্সিবল বলেছিলাম না, আর জিববারেলিনটা হচ্ছে হরাইজন্টাল গ্রোথের ক্ষেত্রে রেসপন্সিবল। জিববারেলিন হরমোনটা হরাইজন্টাল গ্রোথের ক্ষেত্রে রেসপন্সিবল। তাহলে অক্সিন হরমোন ভার্টিক্যাল গ্রোথের ক্ষেত্রে রেসপন্সিবল, আর জিববারেলিনটা হচ্ছে হরাইজন্টাল গ্রোথের ক্ষেত্রে রেসপন্সিবল। তাহলে সেইটাই এখন আমরা লিখব যে ইনক্রিজ লেন্থ অফ সুগারকেন স্টেম। আচ্ছা, সুগারকেনটা একটা এক্সাম্পল, স্টেম, অর্থাৎ স্টেমের লেন্থ ইনক্রিজ করতে, মানে স্টেমের মোটা হওয়াটাকে ইনক্রিজ করে, এটি মানে ল্যাটেরাল গ্রোথ, যেটাকে আমরা বলছি ল্যাটেরাল গ্রোথ। দেখো আগের দিনে লেখা আছে, ল্যাটেরাল গ্রোথ বলে লেখা আছে না, আছে তো লেখা নাকি? হ্যাঁ স্যার। ঠিক, এটার আরো কাজ আছে। উদ্ভিদের যখন ফল তৈরি হয় সেই ফলটা যাতে মোটাসোটা হতে পারে বা সেই ফলটা যাতে পুষ্ট হতে পারে, সেই ফলের পুষ্টতার ক্ষেত্রেও কিন্তু জিববারেলিন হরমোনস ভূমিকা পালন করে। তাহলে লেখো যে কজেস ফ্রুটস টু এলংগেট, ফলগুলো যাতে বড় সড়ো হয়, অ্যান্ড ইমপ্রুভ ইন শেপ, এবং তাদের শেপটা যাতে ইমপ্রুভ হয় সেইটার জন্য এই জিববারেলিন হরমোন কাজ করে। এবং এটার জন্য এক্সাম্পল একটা উদ্ভিদ হচ্ছে অ্যাপেল, একটা ফল হচ্ছে অ্যাপেল। পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞেস করেছিল যে হুইচ অফ দ্য ফলোয়িং হরমোনস হেল্প ইন ইমপ্রুভিং দ্য শেপ অফ আ ফ্রুট, একটা ফলের শেপকে ইমপ্রুভ করতে নিম্নের কোন হরমোন কাজে লাগে, সেই জায়গা থেকে এই পয়েন্টটি আমরা তুলেছি যে জিববারেলিন হরমোন একটা ফলকে এলংগেট করতে, বড় করতে এবং তার যে পূর্ণ আকৃতি সেটা পেতে কিন্তু এই জিববারেলিন হরমোন হেল্প করে। আচ্ছা, এটাও গেল। আচ্ছা, বেশ, আরেকটা জেনে রাখো যে তোমার এটা লেখাবো কি, কনিফার্স জাতীয় যে গাছগুলো রয়েছে, কনিফার্স মানে দেবদারু গাছ, চিনি আমরা দেবদারু গাছ। হ্যাঁ স্যার। সেই দেবদারু গাছটা যাতে দ্রুত ম্যাচুরিটি পায়, হ্যাঁ, সেইটার জন্য কিন্তু এটা কাজে লাগে। এই জায়গা থেকে প্রশ্ন জিজ্ঞেস করেছে, লেখো ইন কনিফার্স হ্যাজটেন্স ম্যাচুরিটি পিরিয়ড, এর ম্যাচুরিটি পিরিয়ডটাকে বাড়িয়ে দেয়, হচ্ছে তোমার এই জিববারেলিন হরমোন। আরেকটা কাজ করে এটি, খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে উদ্ভিদ যাতে দ্রুত বুড়ো না হয়ে যায়, ঠিক আছে, দ্রুত যাতে কি হয়ে না যায়, বুড়ো না হয়ে যায়, সেই জন্য কিন্তু হেল্প করে। অর্থাৎ তোমার সেনেসেন্সের জন্য, ঠিক আছে, সেনেসেন্সের জন্য কাজ করে। নাও সেনেসেন্স মানে কি, সেনেসেন্স মানে হচ্ছে বার্ধক্য, তার মানে এই পয়েন্টটা লিখে রাখো যে ইট ডিলেজ দ্য বানান শুনে লেখো, সেনেসেন্স, SENE
SCE NCE সেনেসেন্স। ওকে, সেনেসেন্স। তো সেনেসেন্স মানে হচ্ছে বার্ধক্য, এটার মানে হচ্ছে বার্ধক্য। বার্ধক্য, বার্ধক্যটা কেমন হবে জানো? আমি ভুল লিখেছি মনে হচ্ছে, দাঁড়া, এটা হ্যাঁ রেপ হবে এখানে একটা, বার্ধক্য। তাহলে সেনেসেন্সটাকে ডিলে করে, উদ্ভিদ যাতে দ্রুত বুড়ো না হয়ে যায় সেটা দেখার দায়িত্ব কিন্তু জিব্বারেলিনের। ওকে, ঠিক আছে, চলো, এটা হয়েছে, আশা করছি জিব্বারেলিন পর্যন্ত হয়েছে। তাহলে তোমাদের এবার হবে সাইটোকাইনিন থেকে, তাই তো? হ্যাঁ ব্যাস, আজকে শুরু হবে সাইটোকাইনিন থেকে। ওকে, ভেরি গুড, ঠিক আছে, চলো চলো তাহলে এই পর্যন্ত যদি মুছে দিই তারপরে নেক্সট লিখবো। হ্যাঁ, মুছে দিব। হ্যাঁ স্যার। ওকে, চলো বন্টি আমার এটার প্রোনাউন্সিয়েশনটা লিখে রাখো। সেনেসেন্স, সেনেসেন্স, এটা প্রোনাউন্সিয়েশন সেনেসেন্স। সেনেসেন্স মানে আমি বাংলাতেই লিখেছি উচ্চারণটা, নাহলে বুঝতে পারবো না। হ্যাঁ, ওই উচ্চারণ করতে সেনেসেন্স এর মানে হচ্ছে বার্ধক্য। হ্যাঁ, চলো তাহলে আমাদের এবার 3 নম্বর হরমোন আমরা দেখছি, দ্যাট ইজ সাইটোকাইনিন। সাইটোকাইনিনস। এই সাইটোকাইনিনসের আরেকটি নাম আছে, এটাকে বলা হয় অ্যাডিনাইন। কি বলা হয়? অ্যাডিনাইন। অ্যাডিনাইন, সাইটোকাইনিন হরমোনের আরেকটা নাম হচ্ছে অ্যাডিনাইন। ওকে, সবার প্রথম পয়েন্ট, যে সাইটোকাইনিন আবিষ্কার করেছেন কে? দেখো, সাইটোকাইনিন অনেকজন মিলে এটাকে আবিষ্কার করেছে, একজন না। তবে হেড দুজন যে ছিল, একজন হচ্ছে স্কুগ, একজন হচ্ছে মিলার। ঠিক আছে, স্কুগ, মিলার এবং তাদের যে কলিগরা ছিল সবাই মিলে করেছে। তো এর ডিসকভারের ক্ষেত্রে মিলারের নামটাই বেশি পরীক্ষাতে জিজ্ঞেস করে, এই জন্য আমরা লিখে রাখবো যে ডিসকভার্ড বাই, cytokinin hormone was discovered by Folk, F-O-L-K-E, Folk, Skog and Carl Miller, okay, and colleagues, ওকে। এটা 1950-এর দশকে, 1950 সালে নয় কিন্তু 1950-এর দশকে এটা ডিসকভার হয়েছে সাইটোকাইনিনস। তাহলে সাইটোকাইনিনস আবিষ্কার করেছিলেন ফোক, স্কুগ অ্যান্ড মিলার বলে লিখে রাখবে, স্কুগ অ্যান্ড মিলার গেল। এটা উদ্ভিদের যে সেল ডিভিশন রেট, সেই সেল ডিভিশন রেটটাকে কন্ট্রোল করে। ওকে, তাহলে controls the সেল ডিভিশন রেট। আর উদ্ভিদের সেল ডিভিশনের জন্য কোন হরমোন রেসপন্সিবল? উদ্ভিদের অক্সিন। ভেরি গুড। আর সেই সেল ডিভিশনের রেটটাকে কন্ট্রোল করার দায়িত্ব কার? সাইটোকাইনিনের। হ্যাঁ, ইন প্লান্টস বলে লিখে রাখো, উদ্ভিদের মধ্যে সেল ডিভিশনের রেটকে কন্ট্রোল করে সাইটোকাইনিনস। একটা কথা মাথায় রাখবা, সাইটোকাইনিন কাজ একা একা করে না। সাইটোকাইনিন যখনই কাজ করবে তার সাথে অক্সিজেনকে থাকা লাগবে। এই জন্য সাইটোকাইনিন অ্যাক্টস অনলি ইন দ্য প্রেজেন্স অফ অক্সিন হরমোন। দেখো, সাইটোকাইনিনস অ্যাক্টস অনলি ইন দ্য প্রেজেন্স অফ অক্সিন হরমোন। তাহলে অক্সিন হরমোনের উপস্থিতিতেই কিন্তু এই সাইটোকাইনিন হরমোন কাজ করে থাকে। ইম্পর্টেন্ট পয়েন্ট। আর কি, এটা উদ্ভিদের শরীরে সেল ডিভিশন, তারপরে কি লেখা আছে বুঝতে সেল পারলাম ডিভিশন রেট ইন প্লান্টস, সেল ডিভিশন রেট ইন প্লান্টস। আচ্ছা, তারপরের কথা হচ্ছে সাইটোকাইনিন উদ্ভিদের, দেখো সাইটোকাইনিন মনে রাখার জন্য সাইটোকাইনিন, নিন, এই নিন থেকে একটা জিনিস মনে রাখতে পারবা, নিউ বলে, নিন থেকে নিউ, অর্থাৎ উদ্ভিদের নতুন ফল, নতুন ফুল, নতুন পাতা, এগুলো যত কিছু উদ্ভিদের নতুন যা কিছু হবে সেটার জন্য রেসপন্সিবল হচ্ছে সাইটোকাইনিনস। ওকে, এটা মনে রাখার জন্য বললাম।
তাহলে সাইটোকাইনিন উদ্ভিদের যে নতুন ফুল ফল পাতা এগুলো তৈরি হবে এটার জন্য রেসপন্সিবল। তাহলে লেখো এভাবে লেখো যে helps to produce new leaves and শুধু পাতা নয়, and পাতার মধ্যে যে ক্লোরোপ্লাস্ট সেটার ফর্মেশনের জন্য এটা হেল্প করে। and ক্লোরোপ্লাস্ট ইন লিভস, পাতার মধ্যে ক্লোরোপ্লাস্টের উৎপাদন এবং নতুন পাতার উৎপাদনের জন্য এই হরমোনটি রেসপন্সিবল। আমরা দেখেছি জিববারেলিন ল্যাটারাল গ্রোথের ক্ষেত্রে রেসপন্সিবল, তেমনি সাইটোকাইনিনও কিন্তু উদ্ভিদের ল্যাটারাল গ্রোথের জন্য রেসপন্সিবল। হ্যাঁ, এবং এর যে অ্যাডভেন্টিশিয়াস যে স্যুটগুলো রয়েছে সেই অ্যাডভেন্টিশিয়াস স্যুটগুলোর ফর্মেশনের জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা চলো লেখো ল্যাটারাল shoot growth, responsible for lateral shoot growth, and adventitious জিনিসটা আজকে আর বলবো না, কার কার মনে আছে একটু আমি জানতে চাইবো। adventitious shoot formation, ঠিক আছে। চলো নেক্সট পয়েন্ট হচ্ছে এটা অ্যাপিক্যাল ডমিনেন্সকে না, এটা অ্যাপিক্যাল ডমিনেন্সকে ওভারকাম করে, ঠিক আছে। অ্যাপিক্যাল ডমিনেন্স বলতে কি বুঝি, এটা খুব গুরুত্বপূর্ণ, লেখো ওভারকাম অ্যাপিক্যাল ডমিনেন্স, ওকে, and make a plant grow vertically as well as horizontally। এই নোটটা লেখার পরে আমার হয় আশা করি বোঝানো লাগবে না। আমি বললাম যে সাইটোকাইনিনস অ্যাপিক্যাল ডমিনেন্সটাকে ওভারকাম করে এবং উদ্ভিদকে ভার্টিক্যাল অ্যাজ ওয়েল অ্যাজ হরাইজন্টালি গ্রো করতে সাহায্য করে। অ্যাপিক্যাল ডমিনেন্সটা একটু বোঝার চেষ্টা করো। এটা তো উদ্ভিদের কাণ্ড, তো উদ্ভিদের কাণ্ড সে চায় কি সবসময় সে নিজেই বড় হবে, অন্য কাউকে বড় হতে দেবে না। বাকি যদি তোমাদের বড় হতে ছোট ছোট এখান থেকে একটু এখানে একটু বেরিয়ে আসো এরকম। তো এই যে মূল কাণ্ডটি এবং রুটের ক্ষেত্রে মূল রুটটি যে বড় হতে থাকবে, এই যে ডমিনেন্স, এই ডমিনেন্সটাকে ওভারকাম করে সাইটোকাইনিনস। সে এই শুধুমাত্র যে স্টেমটাই বড় হতে থাকবে তা নয়, এর সাথে যে আরো শাখা প্রশাখাগুলো থাকবে তাদের বৃদ্ধির ক্ষেত্রেও এটি হেল্প করে। আমি কি বোঝাতে পারলাম অ্যাপিক্যাল ডমিনেন্স বিষয়টা কি? হ্যাঁ স্যার। ঠিক, তাহলে সাইটোকাইনিনস উদ্ভিদের অ্যাপিক্যাল ডমিনেন্সটাকে ওভারকাম করে এবং উদ্ভিদকে লম্বাও বৃদ্ধি হবে আবার চারিপাশেও বৃদ্ধি হবে, এইটা দেখে হচ্ছে এই সাইটোকাইনিন হরমোনস। ওকে, আর কি এবার তোমরা প্রশ্ন করবে দাদা এটা কি করে করে, তাহলে এটা কি করে করে? দেখো উদ্ভিদের এই স্টেম সে মূল কাণ্ড থেকে যে নিউট্রিশনগুলো পায়, আর সেই নিউট্রিশনগুলো সে কি করে একদম নিজের স্টেমের মধ্যে রেখে দেয়। কিন্তু সাইটোকাইনিন হরমোন বলে যে না না না, তা তো হবে না, তুমি খালি রাখবা, বাকি শাখা প্রশাখাগুলো ছোট হয়ে যাচ্ছে, ওরা বড় হতে পারছে না, ওরা মোটা হচ্ছে না, চিকন চাকান হয়ে রয়েছে, এটা হবে না। তার জন্য কি করে এই সাইটোকাইনিন হরমোন ওই মূল স্টেম ওর থেকে যে নিউট্রিশনগুলো আছে সেই নিউট্রিশনগুলোকে ডিভাইড করে দেয় আদার পার্টস অফ দ্য প্লান্ট। বুঝেছো কি বলেছি? তাহলে এই পয়েন্টের সাথে একটা রিলেটেড পয়েন্ট আমরা লিখব যে it promotes nutrients mobilization and helps
in delay of leaves senescence. কি বুঝলে? তাহলে সাইটোকাইনিন হরমোন বলছে যে নিউট্রিয়েন্টসের প্রপার মোবিলাইজেশনের কাজটা কার? এই সাইটোকাইনিনের। তাহলে উদ্ভিদের সমস্ত জায়গায় যাতে প্রপার নিউট্রিয়েন্টসগুলো পৌঁছাতে পারে তা দেখাশোনা করার দায়িত্ব হচ্ছে সাইটোকাইনিনের। আর এর মাধ্যমে সে আর একটা কাজও করে দিয়ে যায়, দ্যাট ডিলে অফ লিভস সেন্সেসেন্স, ঠিক আছে, অর্থাৎ সেনেসেন্স শব্দটা এমনই, কেমন হচ্ছে, আমারই টাং টুইস্ট হয়ে যাচ্ছে তো। সেনেসেন্স, দ্য প্রনাউন্সিয়েশন সেনেসেন্স। তো পাতাগুলো যাতে বার্ধক্য না হয়ে যায় দ্রুত, সেটাকেও রোধ করার কাজ করে হচ্ছে এই সাইটোকাইনিনস। এটুকুন আশা করছি গেল, ঠিক আছে। চলো নেক্সট হরমোন দেখি তাহলে এবার, এটুকুন মুছে দিই। হ্যাঁ স্যার। বেশ। 4 নম্বর, দ্যাট ইজ অ্যাবসাইসিক অ্যাসিড। অ্যাবসাইসিক অ্যাসিড, এই অ্যাবসাইসিক অ্যাসিড হরমোনের আরেকটা নাম আছে, সেটাকে বলা হয় ক্যারোটিনয়েডস। কি বলা হয়? ক্যারোটিনয়েডস। তাহলে অ্যাবসাইসিক অ্যাসিডের আরেকটা নাম হচ্ছে ক্যারোটিনয়েডস। নাও দেখো এখানে অ্যাবসাইসিক কথার অর্থ কি? অ্যাবসাইসিক কথার অর্থ কি? কমানো, আউট করা, মোচন করে দেওয়া, ঠিক আছে। তো অ্যাবসাইসিক অ্যাসিডের কাজ হচ্ছে, এটাকে বলা হয় যে তোমার গ্রোথটাকে ইনহিবিট করে। তাহলে এটার নামের মধ্যেই রয়েছে ওই অ্যাবসাইসিক কথাটি। তাহলে অ্যাবসাইসিক মানে হচ্ছে গ্রোথ ইনহিবিটার্স। তাহলে এই হরমোনটাকে বলা হয় অ্যান্টি গ্রোথ হরমোন। অ্যান্টি গ্রোথ হরমোন, এটা উদ্ভিদের গ্রোথকে বাধা দেয়, এটাই এর কাজ, ঠিক আছে। অর্থাৎ এটা প্লান্টের যে গ্রোথ রেট, সেই গ্রোথ রেটটাকে লোয়ার করে, ঠিক আছে। আচ্ছা, অ্যান্টি গ্রোথ হরমোন লোয়ারিং গ্রোথ রেট, একসাথে লিখে রাখি, লোয়ারিং গ্রোথ রেটকে লো করে দেয়। এছাড়া অ্যাবসাইসিক হরমোনের আর কিছু কাজ করতে হয়। তোমরা এবার বলো তাদের তো আবিষ্কারের নাম বললে না, আবিষ্কারকের নামের আসে না পরীক্ষায়, জানার দরকার নেই। চলো, এটার কাজ হচ্ছে যে অ্যাবসিশন যেটা রয়েছে না, অ্যাবসাইশন বা যে ডরম্যান্সি রয়েছে সেটাকে রেগুলেট করা। নাও একটা নতুন শব্দ তোমরা পেয়েছো, দ্যাট ইজ ডরম্যান্সি। নাও হোয়াট ইজ দ্য মিনিং অফ ডরম্যান্সি? ডরম্যান্সি আমরা বীজের মধ্যে পড়ে এসেছি না, ডরম্যান্সি কথাটা সুপ্ত অবস্থা। ডরম্যান্সি মানে কি? সুপ্ত অবস্থা। তাহলে এর কাজটা লেখো যে রেগুলেট অ্যাবসিশন অ্যান্ড ডরম্যান্সি। এটা কোনো বীজের সুপ্ত অবস্থাটাকে বজায় রাখতে সাহায্য করে। বিষয়টা আমি একটু বোঝানোর চেষ্টা করি। আচ্ছা, আমাদের যারা কৃষক পরিবারের আছে তারা ভালো বুঝতে পারবে। আমরা যে ধানটা, মনে করো আমরা ধান টান মাড়াই ঝাড়াই করে গোলাতে রেখে দিলাম, ধানের গোলা থাকে না যেটাতে ধান রাখি আমরা, ধানের গোলাতে, হ্যাঁ ধানের মোড়াতে রেখে দিলাম, গোলা মোড়া এগুলো বলে। তো ওই মোড়ার মধ্যে রাখলে কি ওর থেকে গাছ বেরিয়ে আসবে? না। তাহলে উপযুক্ত পরিবেশ না তৈরি করলে তার গাছ বেরিয়ে আসবে না, তাই না? তো এইটাই হচ্ছে এই অ্যাবসাইসিক অ্যাসিডের কাজ,
বা এই ক্যারোটিনয়েডস হরমোনের কাজ। এই ক্যারোটিনয়েড হরমোনের কাজ হচ্ছে একটা বীজকে দীর্ঘদিন ধরে বাঁচিয়ে রাখা ফর জার্মিনেশন। ওকে, একটা বীজ যাতে আমি যখন বীজটাকে মাটিতে পুঁতে দিব, রোপণ করব, তখন সেটা মানে তার জার্মিনেশন হবে, ইটস ওকে, নো প্রবলেম। বাট সেটাকে যদি আমি আজ এবছর না করি, তারপরের বছর, তারপরের বছর, এরকম করে দীর্ঘদিন একটা বীজকে, তার মধ্যে ডরম্যান্সিটাকে রেগুলেট করা, অর্থাৎ তার মধ্যে যে বীজের যে অঙ্কুরের সুপ্ত অবস্থা সেটাকে বজায় রাখতে সাহায্য করে হচ্ছে এই অ্যাবসাইসিক অ্যাসিড। আশা করছি এটা বোঝাতে পারলাম। ওকে, চলো তাহলে এটা আরো কি করে, যখন একটা উদ্ভিদ যখন তৈরি হয়ে যায় তখন সেই উদ্ভিদের মধ্যে তার যে মেটাবলিজম রয়েছে সেই মেটাবলিজমকে একটু বাধা দাও, হ্যাঁ, কারণ দ্রুত দ্রুত যাতে বাড়তে না পারে, তাহলে এই কাজটা সে করে। তাহলে লেখো যে প্লান্ট গ্রোথ, যদি আমরা এই পয়েন্টটা লিখেছি, প্লান্ট গ্রোথ ইনহিবিটর, প্লান্ট গ্রোথ ইনহিবিটর and metabolism inhibitor, inhibitors, মেটাবলিজমকেও কম করার দায়িত্ব হচ্ছে এটার কাজ। আর কি ওই যে বললাম যে এটি সিডগুলোকে যাতে জার্মিনেট না হয় সেটার জন্য বেঁধে রাখে, আবার কোনো বীজ যাতে জার্মিনেট হতে পারে সেটার জন্য এটা মানে বাধা দেয় আর কি, যেটা এই পয়েন্টটার থেকে এই পয়েন্টটা লিখব যে inhibits seed germination, সিডটা যাতে জার্মিনেট না হয় দ্রুত, সেটাকে বাধা দেওয়া এটার কাজ। তার মানে যত ধরনের বাধা দেওয়ার কাজ আছে সেটা মনে রাখবা যে এটা এই অ্যাবসাইসিক অ্যাসিডই করবে। আচ্ছা, এটা পাতার যে এপিডার্মিস থাকে সেই এপিডার্মিসে স্ট্রমাটা থাকে, যেটাকে আমরা বলি পত্ররন্ধ্র, আর সেই স্টমাটা এটা যাতে বন্ধ থাকে সেটার দায়িত্বও কিন্তু এটার। তাহলে লেখো যে it stimulates stimulates the closure of stomata in epidermis. এপিডার্মিসে এদের যে স্টোমাটা সেটাকে বন্ধ রাখতে এটা সাহায্য করে এই হরমোন, কারণ অল টাইম ওপেন থাকলে কি হবে, উদ্ভিদের গ্যাস অ্যান্ড লিকুইড দুটোরই লস হবে। সমস্ত কিছু খারাপ 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 কথা বলা হচ্ছে এর সম্পর্কে, কিন্তু এর সম্পর্কে ভালো কথাও বলার আছে। কি ভালো কথা? কোনো উদ্ভিদ যে কোনো পরিবেশে মানিয়ে নেওয়ার যোগ্যতা অর্জন করে এই হরমোনের জন্য। আরেকবার বলো, মানে যে কোনো ধরনের পরিবেশে একটা উদ্ভিদ মানিয়ে নিতে পারবে, একটা উদ্ভিদের মধ্যে যে টলারেন্স আসবে, ক্লাইমেটিক টলারেন্স, সেই ক্লাইমেটিক টলারেন্সের জন্য রেসপন্সিবল কিন্তু এই হরমোন। তাহলে এর নেগেটিভ এতক্ষণ বলছিলাম, আর পজিটিভ। তাই লেখো যে it increases the tolerance it increases the tolerance of plants, it increases the tolerance of plants to various kind of stress, that is, এটার অর্থ কি? স্ট্রেস দ্যাট ইজ তোমার আনফেভারেবল সিচুয়েশন। ওকে, আচ্ছা আচ্ছা, এটা এখানে লিখে, তাহলে কি বললাম? ইট ইনক্রিজেস দ্য টলারেন্স অফ প্লান্টস টু ভ্যারিয়াস কাইন্ড অফ স্ট্রেস, দ্যাট ইজ, ইট ইজ কল্ড, এটার সাথে এটা লেখো, ইট ইজ কল্ড স্ট্রেস হরমোন। উদ্ভিদের স্ট্রেস হরমোন কাকে বলে? তো উদ্ভিদের স্ট্রেস হরমোন বলা হয় হচ্ছে এই অ্যাবসাইসিক অ্যাসিডকে। আচ্ছা, আরেকটা পয়েন্ট করবো বলে আমি এটা আলাদা করে লিখিয়ে দিচ্ছি। এটা কোনো বীজকে, মানে একটা বীজ মনে করো সে তৈরি হতে পারছে না, যেমন আমি একটা উদাহরণ দিই, সুন্দর উদাহরণ। অ্যাপেল কোথায় উৎপাদন হয়? যেখানে শীত রয়েছে, তাই না?
আমাদের এই ট্রপিক্যাল এরিয়াতে অ্যাপেল উৎপাদন করা খুব কঠিন কাজ, তবুও দেখবে যে অ্যাপেলের চারা গাছটা অন্তত জন্মাবে। বুঝতে পেরেছো আমি কি বলেছি? পরবর্তীকালে সেই গাছটা বাঁচুক না বাঁচুক এটা ইস্যু নয়, বাট বীজ অঙ্কুরিত হয়ে চারাটা বের হবে যে কোনো সিচুয়েশনে, এই কাজটা কিন্তু এই অ্যাবসাইসিক অ্যাসিডের কাজ। তাহলে অ্যাবসাইসিক অ্যাসিড যত আনফেভারেবল সিচুয়েশন আছে সেই জায়গাতে উদ্ভিদের পাশে দাঁড়ায় হচ্ছে এই হরমোনটি। তাই লেখো যে it helps seeds to withstand desiccation and other factors unfavorable for growth। মানে যেখানে একটা গাছের বৃদ্ধি সম্ভবই নয় সেই সমস্ত জায়গায়ও বীজের সহযোগিতা বা বীজের সাথে দাঁড়িয়ে থাকবে এ যে ভাই তুমি গাছ হিসাবে বেরিয়ে আসো, জার্মিনেট হও, এটা এর কাজ। ওকে, চলো। জিব্বারেলিন হরমোন একটা উদ্ভিদের শরীরে যে যে কাজগুলো করে, এই অ্যাবসাইসিক হরমোন ঠিক তার উল্টো কাজটা করে। আরেকবার বলো, কি বললাম? আমি বললাম একটা জিব্বারেলিন হরমোন একটা উদ্ভিদের যে যে কাজ করে, আর এই অ্যাবসাইসিক অ্যাসিড তার উদ্ভিদের শরীরে সেই উল্টো কাজ করে। এই জন্য এই অ্যাবসাইসিক অ্যাসিডকে না বলা হয় প্রোটাগনিস্ট টু জিব্বারেলিনস, অর্থাৎ জিব্বারেলিনের বিপরীত মেরুর হরমোনও বলা হয়। তাই লেখো যে লেখো in most situation acts as an antagonist। প্রোটাগনিস্ট বলেছিলাম নাকি? অ্যান্টাগনিস্ট হিসেবে কাজ করে, প্রোটাগনিস্ট নয়। প্রোটাগনিস্ট মানে তো হিরো, আর অ্যান্টাগনিস্ট মানে ভিলেন। অ্যাজ অ্যান অ্যান্টাগনিস্ট টু জিব্বারেলিন, জিব্বারেলিন হরমোনের অ্যান্টাগনিস্ট হিসাবে এটি কাজ করে। পরীক্ষাটা জিজ্ঞেস করে কিন্তু, হ্যাঁ, যে জিব্বারেলিন হরমোনের অ্যান্টাগনিস্ট হিসাবে কোন হরমোন কাজ করে, দ্যাট ইজ অ্যাবসাইসিক অ্যাসিড। গেল। এবার আমরা দেখতে চলেছি আমাদের নেক্সট হরমোন, দ্যাট ইজ ইথিলিন। ওকে, ইথিলিন বা ইথাইলিন যাই বলো। সো মে আই রাব ইট? Yes, sir. হ্যাঁ স্যার। চল, 5 নম্বর পয়েন্ট, 5 নম্বর হরমোন, দ্যাট ইজ ইথিলিন। এই ইথিলিনটা মনে রাখবা যে এটা হচ্ছে একটা গ্যাসিয়াস হরমোন। এটা গ্যাসিয়াস হরমোন। দাদা এটা কি ঠিক আছে, বলো Hello? বলো। দাদা এটা কি কেমিস্ট্রি ইথিলিন ওটা C2H6? হ্যাঁ, C2H2 না অ্যাসিটিলিন না যেটা, C2H6। হ্যাঁ অ্যাসিটিলিন এটা, ঠিক আছে। চলো, তাহলে এইখানে যে বিষয়টা রয়েছে সেটা আমরা এখন দেখব। ইথিলিন, বাড়িতে আমরা কার্বাইড ব্যবহার করেছি। স্যার ফল দোকানে দেখেছি। হ্যাঁ 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 হ্যাঁ, ফল পাকানোর জন্য। স্যার বলছি ফল দোকানে দেখেছি, মানে কলারে পাকাতে ইউজ করে। হ্যাঁ, তো এটারই ইউজ আমরা করব। চলো দেখো, এটা একটা গ্যাস। সবার প্রথমে তো এটা আবিষ্কার করেছিল কি, এটা জিজ্ঞেস করে। তাই লেখো ডিসকভার্ড বাই দিমিত্রি নিকোলেভিচ, হ্যাঁ, নেলজোভো। কে তাহলে কোন জায়গার মানুষ বলতে পারো? রাশিয়া। হ্যাঁ, দিমিত্রি। আমরা ভারতীয়রা না কিন্তু অনেক বেশি নলেজফুল, জানো তো। বিদেশিরা কিন্তু এতটা সম্পর্কে জানে না কোনো দেশ সম্পর্কে, কিন্তু আমরা ভালোই বুঝতে পারি, নাম শুনলেই বুঝতে পারি। দিমিত্রি
নিকোলেভিচ, নিকোলেভিচ, নিকোলেভিচ নেলজোভ, নেলজুভো। তাহলে দিমিত্রি নিকোলেভিচ নেলজুভো এটা হচ্ছে এই আবিষ্কারকের নাম। তো এটা একটা গ্যাসিয়াস হরমোন, ইট ইজ আ গ্যাসিয়াস হরমোন। এটা উদ্ভিদের ফল পাকাতে, ন্যাচারালি এটাকে পাকাতে সাহায্য করে, ঠিক আছে? উদ্ভিদের ফল যাতে ন্যাচারালি পেকে যায় সেই কাজটা এ করে। 1 মিনিট, চোখ চুলকাচ্ছে কেন? আচ্ছা, লেখো যে রেসপন্সিবল ফর ন্যাচারাল ripening of রাইপেনিং মানে কি? পাকা, ফল পাকাতে ন্যাচারালি এটাকে ফলটাকে পাকাতে সাহায্য করে। রাইপেনিং মানে পাকা, পেকে যাওয়া, ঠিক আছে? তাহলে ন্যাচারাল রাইপেনিং এর জন্য, ফ্রুটের ন্যাচারাল রাইপেনিং এর জন্য এই হরমোনটি কাজ করে। ফ্রুটকে আর্টিফিশিয়ালি রাইপেন করা হয় কিসের সাহায্যে? লেখো, ফ্রুটস আর artificially ripened by acetylene, অ্যাসিটিলিন দিয়ে এটাকে ইয়ে করা হয়। অ্যাসিটিলিন মানে কি? অ্যাসিটিলিন মানে হচ্ছে C2H2, ওকে, C2H2 অ্যাসিটিলিন। আমরা অ্যাসিটিলিন কি করে তৈরি হয় জানো? এটা একটু বলে দিই, দাঁড়াও 1 মিনিট। আমরা যখন অ্যাসিটিলিনের কথা বলছি, অ্যাসিটিলিন, তো অ্যাসিটিলিনের ফরমেশন হয়, এটা নোটটা লিখে রাখো, কাজে লাগবে। অ্যাসিটিলিনের ফরমেশন হয় দুটো জিনিসের মিশ্রণে। একটা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড, আর এর সাথে যদি জল মেশানো হয়, তাহলে ক্যালসিয়াম কার্বাইডের সাথে যখন আমরা জল মেশাই তখন এখান থেকে দুটো জিনিস তৈরি হয়। এক তৈরি হয় হচ্ছে অ্যাসিটাইলিন নামক গ্যাসের উৎপাদন হয়, আর এর সাথে তৈরি হয় হচ্ছে লাইমস্টোন, সরি ওটাকে বলে কুইক লাইম, পলিচুন তৈরি হয়ে যায়, কুইক লাইম, ওকে, এটা তৈরি হয়। বাড়িতে যখন আমরা কার্বাইডের মধ্যে একটু জল দিয়ে ঢাকা দিয়ে সেই ফলের মধ্যে রেখে দিই, দেখো পেকে যায়, কারণ এখানে অ্যাসিটিলিনটা তৈরি হয়ে যায়, অ্যাসিটিলিন উৎপাদন হয়ে যায়। অর্থাৎ ক্যালসিয়াম কার্বাইডের ফর্মুলাতে যদি বলো তাহলে হচ্ছে CaC2 প্লাস H2O, এটাকে অ্যাড করলে এটা কি ক্রিয়েট করে? এটা তৈরি করে অ্যাসিটিলিন C2H2 প্লাস এর সাথে তৈরি হয় CaO, অর্থাৎ এটা হচ্ছে কুইক লাইম, মানে এটা হচ্ছে কুইক লাইম, ওকে, এটা তৈরি হয়। যাক, চলো, এই যে অ্যাসিটিলিন দেখছো, এই অ্যাসিটিলিন হচ্ছে ফল পাকাতে সাহায্য করে আর্টিফিশিয়ালি। চলো তাহলে এবার আসো, যেটা আমরা এখানে আলোচনায় ছিলাম, যে এটা উদ্ভিদের রেসপিরেশনেও সাহায্য করে। যখন এই কোনো ফল পাকে, সেই পাকা ফলের রেসপিরেশনে সাহায্য করে হচ্ছে এই ইথাইলিন বা ইথিলিন হরমোন, ঠিক আছে? চলো, এটা মনে রাখবে কিন্তু। তাহলে ইথিলিন সম্পর্কে আমরা আরও কিছু বিষয়ে জানার চেষ্টা করি। যেমন ইথিলিন হচ্ছে কোনো সিডলিংয়ের তার যে হরাইজন্টাল গ্রোথ হওয়া বা অ্যাক্সিসের সোয়েলিং হওয়া বা অ্যাপিক্যাল হুক ফর্মেশন হওয়া, হ্যাঁ, যে ডাইকট সিডলিংস আছে তার মধ্যে দেখতে পাওয়া যায়, ঠিক আছে? তাহলে এখান থেকে পয়েন্টগুলোকে জাস্ট লিখে রাখো, যে হরাইজন্টাল, লেখো, আমি পরে বুঝিয়ে দিচ্ছি। হরাইজন্টাল growth of seedlings, swelling of axis, তারপর apical
হুক ফরমেশন, অ্যাপিক্যাল হুক ফরমেশন কোথায়? ইন ডাইকট সিডলিংস, দ্বিবীজপত্রী উদ্ভিদে। এটা মানে মনে করো এটা একটা বীজ, এটা একটা দ্বিবীজপত্রী বীজ। এই বীজ থেকে যখন উঠে আসে এটা হরাইজন্টাল ইনক্রিজ হয় এবং এটা তখন মোটা হতে থাকে, আর এটা মোটা হওয়ার পরে এরকম হুক তৈরি হয়। বুঝতে পারছো? সো এই কাজটা করার জন্য রেসপন্সিবল হচ্ছে ইথাইলিন হরমোন। তাহলে হরাইজন্টাল গ্রোথ অফ সিডলিংস, বীজ থেকে যেটা সবেমাত্র বেরিয়ে আসলো সেইটাকে হরাইজন্টালি গ্রোথ করানো এর দায়, এবং তারপর অ্যাক্সিসটাকে সোয়েলিং করে দেওয়া, আর তারপর থেকে সেখান থেকে অ্যাপিক্যাল হুক ফরমেশন হবে, হুকের মতো ফরমেশন হবে। কোথায়? ডাইকট সিডলিংসে। এটা এর কাজ। এই জায়গাগুলো থেকে প্রশ্ন জিজ্ঞেস করেছে, এই জন্য আমরা নোটের মধ্যে এগুলোকে লিখছি। তারপরে যদি বলি যে এটা উদ্ভিদের ফ্লাওয়ারিং এর ক্ষেত্রেও কিন্তু ইনডিউস করে থাকে। যেমন বিশেষ করে আম গাছে বা আমের ক্ষেত্রে ইনডিউসেস, যেটা অক্সিন হরমোন করে থাকে, এটাও সেই কাজই করে থাকে। ইনডিউসেস ফ্লাওয়ারিং ইন ম্যাঙ্গো। আম গাছের ফুল বা আম গাছের ফুল যাতে তাড়াতাড়ি বের হয় সেটার জন্য এটা হেল্প করে, ইনডিউস করে। ঠিক আছে? আচ্ছা, আরেকটা কথা মাথায় রাখবা। হ্যাঁ, ইন্ডিউস মানে কি? ইনডিউস মানে কাউকে উৎসাহিত করা, ঠিক আছে, অনুপ্রাণিত করা বা কাজে ত্বরান্বিত করা, ইনডিউস করা। চলো, তারপর বললাম পাকা ফল পাকাতে সাহায্য করে। রেসপিরেশন রেটটাকেও কন্ট্রোল করে। তাহলে লেখো যে কন্ট্রোলস respiration rate during ripening fruits। ফল যখন পাকবে সেই ফল পাকার সময় উদ্ভিদের রেসপিরেশনটাকে কন্ট্রোল করার দায়িত্ব হচ্ছে এই ইথিলিন হরমোনের। আর কি বলবো, দেখো এটার আরো কাজ আছে। মূল, হ্যাঁ, উদ্ভিদের মূল যাতে গ্রো করতে পারে এবং মূলে যে রুট হেয়ার হয় সেই রুট হেয়ারের ফরমেশনেও এটি কাজ করে। তাহলে লেখো প্রমোট রুট গ্রোথ, রুটের গ্রোথটাকে প্রমোট করে, অ্যান্ড রুট হেয়ার ফরমেশনে হেল্প করে, রুট হেয়ার ফরমেশনে হেল্প করে। এটা গেল। এটি বীজের, দেখো এর আগে যে অ্যাবসাইসিক অ্যাসিড দেখেছো, ওই অ্যাবসাইসিক অ্যাসিডের উল্টো কাজে ইথিলিন করে। হ্যাঁ, ওই অ্যাবসাইসিক অ্যাসিড কি করছিল, বীজের যে বীজের মধ্যে যে ডরম্যান্সি সেটাকে বজায় রাখছিল, আর এটা বীজের ডরম্যান্সিটাকে ওপেন করে দেয়। অর্থাৎ লেখো ব্রেকস সিড অ্যান্ড বাড ডরম্যান্সি। অর্থাৎ কোনো ফুলের কুড়ি বা বীজ সেটা যাতে প্রস্ফুটিত হতে পারে, বিকশিত হতে পারে, সেটার কাজ করে হচ্ছে ইথিলিন হরমোন। অর্থাৎ অ্যাবসাইসিক হরমোনের ঠিক উল্টো কাজটা এখানে এই হরমোন করে থাকে। আর কি বলবো স্যার, ডরমেন্সি মানে কি? ওই ডরমেন্সি মানে সুপ্ত অবস্থা ভাই। আচ্ছা, তারপরে লেখো যে এটা মটর বীজ দেখেছো, মটর বীজ, সেই মটর বীজের জার্মিনেশনের জন্য কিন্তু ইথিলিন হরমোন কাজ করে। ঠিক আছে? এবং আলু দেখেছো, আলুর যে টিউবগুলো থাকে, সেই আলুর টিউবগুলো থেকে স্প্রাউটিং হয়, সেটাও কিন্তু ইথিলিন হরমোনের জন্য। সো এটা ইম্পর্টেন্ট, লিখে রাখো যে ইনিশিয়েট আজকে আমাদের যাই হোক করে কিন্তু যতদূরই হোক ক্লাসটা শেষ করতে হবে কিন্তু। হ্যাঁ, মানে আজকে আমরা এটা কমপ্লিট করেই তারপরে শেষ করব, যত টাইম লাগুক। ওকে, চলো। ইনিশিয়েট জার্মিনেশন
ইন পিনাট, পিনাটে জার্মিনেশনের ক্ষেত্রে কাজে হেল্প করে। পিনাট সিডকে জার্মিনেট করতে হেল্প করে। অ্যান্ড স্প্রাউটিং, এবং আলু যাতে স্প্রাউট করতে পারে, মুকুল বের হতে পারে, স্প্রাউটিং অফ পটেটো টিউবস, আলুর যাতে সেই চারা বেরিয়ে আসতে পারে আলুর নোটসগুলো থেকে, সেটার ক্ষেত্রে হেল্প করে এটা। এই হরমোনটা যে সমস্ত উদ্ভিদ অ্যাকোয়াটিক প্লান্টস যেগুলো রয়েছে না, জলজ উদ্ভিদ, সেই জলজ উদ্ভিদের ক্ষেত্রে তাদের পেটিওলসগুলো বা তাদের ইন্টারনোডসগুলো যাতে লম্বা হতে পারে দ্রুত, সেইটার ক্ষেত্রেও কিন্তু সহযোগিতা করে। সো এই পয়েন্টটা একটু লিখিয়ে দেবো। সেই পর্যন্ত যদি হয়ে যায় তাহলে বলো, মুছে দিয়ে নেক্সট লিখবো। স্যার। হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা, নেক্সট পয়েন্টের মধ্যে লেখো যে ইট প্রমোটস র্যাপিড internode internode হ্যাঁ, internode and petiole elongation, ঠিক আছে, in deep water rich plants, অর্থাৎ যে সমস্ত উদ্ভিদগুলো জলে জন্মায় তাদের যে মানে তোমরা কচুর লতি দেখেছো? কচুর লতি, তো কচুর লতিটা কি শিকড় নাকি? স্যার কচুর লতি মানে কি ওই গাছের থেকে সাইড থেকে যেটা বেরোয় ওইটা কোনটা? হ্যাঁ, ওইটাকে পেটিওলস বলে, ঠিক আছে। সেই পেটিওলগুলো যে সমস্ত উদ্ভিদ জলে জন্মায় তাদের পেটিওলগুলো যাতে দ্রুত বড় হতে পারে, তাদের ইন্টারনোডগুলো, সেখান থেকে আবার নতুন দেখবা কচুর লতি থেকেই নতুন করে গাছ জন্মে ওঠে। তো সেইগুলোকে, ইন্টারনোডগুলোকে, পেটিওলগুলো এলংগেশনের জন্য কিন্তু এই হরমোন প্রমোট করে থাকে। ওকে, আর এটা উদ্ভিদের যে ফুল, ফল, পাতা, এগুলো ঝরে পড়াতেও এটা কিন্তু সাহায্য করে, প্রমোট করে। তাহলে লেখো যে প্রমোটস সেনেসেন্স অ্যান্ড বার্ধক্যকে প্রমোট করে অ্যান্ড ড্রপিং অফ প্লান্ট অর্গানসগুলোকে ড্রপ করতে, ঝরিয়ে দিতে সাহায্য করে। অর্গানস বলতে আমি কি বোঝাতে চাইছি? লিভস, ফ্লাওয়ার্স, ফ্রুটস ইত্যাদি, এই জিনিসগুলো। ওকে, ব্যাস, এটা এই পর্যন্ত জানলেই এনাফ হবে। আর দুটো হরমোন রয়েছে আমাদের, তাই না? 6, কারণ উদ্ভিদের মোট 7টি হরমোন। তাহলে 6 নাম্বার হচ্ছে যেটা, সেটা হচ্ছে ফ্লোরিজেন্স হরমোনটার কাজ হচ্ছে এটা উদ্ভিদের ফ্লাওয়ারিং এ হেল্প করে, ঠিক আছে, অর্থাৎ হেল্পস ইন ফ্লাওয়ারিং। হ্যাঁ বলছি স্যার আসতে বলুন, একটু লিখি। ও, কত দূর আছো? স্যার এই ফ্লোরিজেনটা এখনো শুরু করতে পারিনি, ওই জন্য ওকে, বলছি। ঠিক আছে, আমি ওয়েট করছি, লিখো। ফ্লাওয়ারিং। হ্যাঁ, ফ্লাওয়ারিং ইন দ্য প্লান্টস, ইয়েস। ফ্লোরিজেন্স নাম শুনেই বুঝতে পারছি আমরা যে ফ্লাওয়ারিং এর কাজ করবে। হেল্পস ইন ফ্লাওয়ারিং ইন দ্য প্লান্টস, ফ্লোরিজেন হরমোনের একটাই কাজ। সুস্মিতা বলছে নেট শেষ, ঠিক আছে। ওকে স্যার, হয়ে গেছে।
আচ্ছা চলো, আর একটা হরমোন আছে 7 নম্বর, সেটা কি নাম দিয়েছিলে বলো দেখি? ট্রমাটিন। ট্রমাটিন, ট্রমা মানে কি? আহত অবস্থা, তাই না? তাহলে ট্রমাটিন হরমোনে যদি কোনো উদ্ভিদের শরীরে যদি কোনো ওন্স তৈরি হয়, কোনো ক্ষতর তৈরি হয়, তাহলে সেই ক্ষতটাকে ভরাট করার কাজ হচ্ছে এই ট্রমাটিন হরমোনের। তাহলে লেখো হিলস দ্য ওন্স অফ দ্য প্লান্টস। ঠিক আছে, এই জন্য হেন্স it is called repair hormone, অর্থাৎ রিপেয়ার হরমোন এটাকে কিন্তু বলা হয়। ঠিক আছে, দাদা এটা কি লিখেছে আরেকবার করবে? আরেকবার বলো। কি লিখেছো এটা একটু আরেকবার করবে, বলবে? আমি বললাম কি ট্রমাটিন হরমোনটা হচ্ছে হেল্প করে হিলিং করতে, উন্ড হিলিং করতে, এই জন্য এটাকে রিপেয়ার হরমোন বলা হয়। বারবার ভুল হচ্ছে, 1 মিনিট দাঁড়াও। ইয়ে করে লিখে রিপেয়ার হরমোন। হ্যাঁ হ্যাঁ, বলো এবার কোন জায়গা? ট্রমাটিন, দেখো ট্রমাটিন হরমোন হিলস মানে বলতে তো হিলিং করা, সাহায্য মানে সারিয়ে তোলা। হিলস দ্য ওন্স অফ দ্য প্লান্টস, ওকে, হেন্স ইট ইজ কল্ড রিপেয়ার হরমোন। উদ্ভিদের ক্ষতটাকে সারিয়ে তোলা হচ্ছে ট্রমাটিন হরমোনের কাজ, এই জন্য ট্রমাটিন হরমোনকে না রিপেয়ার হরমোনও বলে। তো এই যে 7টি হরমোন মনে রাখবা, উদ্ভিদের হচ্ছে এই 7টি হরমোন আছে, আর কোনো হরমোন উদ্ভিদের নেই। ওকে, ক্লিয়ার? ব্যাস, আমাদের এই পর্যন্ত আলোচনাতে আমাদের হরমোনের আলোচনাটা কমপ্লিট হলো। নাও এখন আমরা যেটা পড়তে চলেছি সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে হ্যাঁ প্লান্ট ডিজিজ। ঠিক, তো আমরা প্লান্ট ডিজিজ দেখব। প্লান্ট ডিজিজ খুব অল্প একটু পার্ট, হ্যাঁ, মোটামুটি 20-25টা রোগ আছে, সেই 20-25টা রোগ জেনে নেব, তাহলেই হয়ে যাবে। ওকে, বেশ, চলো। আচ্ছা, একটা জিনিস আমি মানে স্যার ম্যাক্সিমাম আধা ঘন্টা নাকি? ম্যাক্স টু ম্যাক্স আধা ঘন্টা লাগবে, হ্যাঁ। আচ্ছা চলো, আমি তোমাদের একটা টপিক করাতে পারলাম না, সেটা আমি এখানে বলে দিচ্ছি। সেটা হচ্ছে ক্রপস। তোমরা একটু এটা গুগল করে বা কোনো জায়গা থেকে করে নিও। ক্রপসকে আমরা 3টে ভাগে ভাগ করি, ঠিক আছে? একটাকে বলা হয় হচ্ছে রবি ক্রপস, আর একটাকে বলা হয় হচ্ছে খারিফ ক্রপস, আর একটাকে আমরা বলি জায়েদ। ঠিক আছে, জায়েদ ক্রপস। তো রবি ক্রপস হচ্ছে এটা শীতকালের ফসল, এটা গরমকালের ফসল, আর এটা হচ্ছে এই শীত গরমের মাঝামাঝি, এটা হচ্ছে ট্রানজিশনাল ক্রপস। অর্থাৎ গরম আর শীতের মাঝখানে যে টাইমটা থাকে, বা শীত গরমের মাঝখানে যে টাইমটা থাকে, সেটায় জায়েদ ফসলগুলো উৎপাদন হয়। জায়েদ ফসলের মধ্যে দেখবা ওয়াটারমেলন, শসা, হ্যাঁ, তারপরে তোমার এই যে বাঙ্গি, এই সমস্ত জিনিসগুলো এই টাইমে তৈরি হয়। তাহলে রবি এই ফসলটা তোমার যে এর দুটো জিনিস লাগবে, একটা হচ্ছে সোয়িং টাইম, আর একটা হচ্ছে হারভেস্টিং। এই দুটো নিয়ে পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞেস করে। দেখবে আমাদের যে জিওগ্রাফির এমসিকিউ ক্লাস চলছে, ওখানে দেখবে এই প্রশ্ন এসেছিল। রবি ক্রপস, হ্যাঁ, রবি ক্রপস হচ্ছে এটা বীজ বপন করা হয় নভেম্বর ডিসেম্বর নাগাদ এর বীজ বপন করা হয়, আর এটিকে হারভেস্ট করা হয় হচ্ছে মার্চ এপ্রিলে। এটাকে হারভেস্ট করা হয় কবে না, মার্চ এপ্রিলে হারভেস্ট করা হয়। ওকে, আর খারিফ ফসলটা এর যে সোয়িং এর কাজ চলে, এর বীজ বপনের কাজ চলে হচ্ছে তোমার জুন জুলাই নাগাদ এর বীজ বপন হয়, আর এর হারভেস্টিংটা হচ্ছে সেপ্টেম্বর অক্টোবরে এর হারভেস্টিংটা হয়। ঠিক আছে, আর জায়েদ ফসল বলেই দিলাম, যেটা ট্রানজিশনাল ক্রপস, এটা খারিফ ফসল শেষ হলে তৈরি হবে, আবার রবি ফসল তো শেষ হলে তৈরি হবে, এটা জায়েদ। ওকে, এর জন্য এর আলাদা করে টাইম নেই। তবুও যদি টাইম জানতে চাও, তাহলে ওই এপ্রিল মাস থেকে এটা মে জুন নাগাদ এটার টাইম পিরিয়ড, এপ্রিল, হ্যাঁ, মার্চ এপ্রিল টু মে জুন, মানে এটা পুরো ওই
গরম থেকে শীতের থেকে যখন গরমের যে ট্রানজিশনটা চলে ওই ট্রানজিশনাল পিরিয়ডে এই জায়েদ ফসলটা হয়। ঠিক আছে, তাহলে এটার এক্সাম্পলগুলো তোমরা একটুখানি ইয়ে করে লিখে নিও। ঠিক আছে, চলো তাহলে এবার আমরা আসছি আমাদের নেক্সট টপিকের মধ্যে, দ্যাট ইজ প্লান্ট ডিজিজ। প্লান্ট ডিজিজেস। তো প্লান্ট ডিজিজেস বলে হাতের মধ্যে হেডিং লাগাও। উদ্ভিদের রোগকে আমরা দেখব চারটি ভাবে হয়। উদ্ভিদের রোগ ফাঙ্গাসের জন্য হয়, ব্যাকটেরিয়ার জন্য হয়, ভাইরাসের জন্য হয়, এবং কিছু কিছু মিনারেলসের ডেফিসিয়েন্সির জন্য কিছু কিছু রোগ হয়। তো উদ্ভিদের রোগ যদি একজন বোটানিস্টের কাছে তুমি যাও তাহলে দেখবে হাজারো প্রকারের রোগ রয়েছে, যেমন মানুষের রয়েছে তেমনি উদ্ভিদেরও রয়েছে হাজার প্রকারের রোগ। তো আমাদের সব রোগের তো জানার দরকার নেই, যেগুলো আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট সেটা আমরা জানার চেষ্টা করব। ওকে, আচ্ছা, এখান থেকে একটা প্রশ্ন পরীক্ষায় জিজ্ঞেস করে যে রোগ সম্পর্কিত পড়াশোনাকে কি বলে, যে স্টাডি অফ ডিজিজেস। ডিজিজেস সম্পর্কে পড়াশোনাকে বলা হয় এটাকে বলা হয় কি বলতো, ইটিওলজি। ইটিওলজি বলা হয়। যদি বলা হয় যে উদ্ভিদের রোগ সম্পর্কে কি বলে, স্টাডি অফ প্লান্ট ডিজিজ। স্টাডি অফ প্লান্ট ডিজিজ। তো প্লান্ট ডিজিজের এটাকে বলা হয় তোমার প্লান্ট প্যাথোলজি। প্লান্ট প্যাথোলজি, বা এর আর একটা নাম আছে, এই নামটা মনে রাখবা, দ্যাট ইজ ফাইটোলজি। ফাইটোলজি, হ্যাঁ, ফাইটোলজি এখানে কিন্তু, হ্যাঁ, ফাইকো নয়, ফাইটো। আচ্ছা, জিজ্ঞেস করে যে ফাইটোলজির জনককে, তো লিখে রাখো ফাদার অফ ফাইটোলজি। ফাইটোলজির জনক হচ্ছে ইজে বাটলার। বাটলার হচ্ছে এই ফাইটোলজির জনক, উদ্ভিদ রোগের জনক। ওকে, বেশ, এবার আমরা এক এক করে রোগগুলোকে দেখব, কোনটা হয়, মানে রোগের নাম কি, কোন উদ্ভিদে হয়, ব্যাস। তাহলে তোমরা এবার কি করো, হেডিং লাগাও যে প্লান্ট ডিজিজেস caused by plant diseases, plant diseases caused by fungi। ফাঙ্গাইয়ের দ্বারা কোন কোন রোগ হয়। 1 নাম্বার আলু, পটেটো। দাঁড়াও, আগে রোগের নাম লেখো তারপর উদ্ভিদের নাম লেখো। যেমন একটা রোগ আছে লেট ব্লাইট। এই লেট ব্লাইট নামক রোগটা হয় হচ্ছে পটেটোর। তাহলে এখান থেকে প্রশ্ন জিজ্ঞেস করবে যে নিম্নের কোন উদ্ভিদ রোগটি ফাঙ্গাসের কারণে হয়। উত্তর হয়ে যাবে লেট ব্লাইট। কোন উদ্ভিদের হয়, পটেটোর হয়। তারপর লেখো ফুট রট ডিজিজ বলে একটা রোগ আছে। ফুট রট ডিজিজ। এই ফুট রট ডিজিজ হয় হচ্ছে পেঁপে গাছে হয়, পাপায়াতে হয়। এগুলো কিন্তু সব ফাঙ্গাস ঘটিত রোগ লিখছো। 3 একটা আছে কার্নাল বান্ট। এই কার্নাল বান্ট বলে যে রোগটা হয় এটা গমে হয়, উইট। এটা ফাঙ্গাস ঘটিত রোগ। আচ্ছা বলো দেখি, গমে এক প্রকারের অ্যাসিড পাই আমরা, সেই অ্যাসিডের নামটা কি? গমে যে অ্যাসিড পাই সেই অ্যাসিডের নামটা কি? বলে গেছি আমরা, গ্লুটেনিক অ্যাসিড। হ্যাঁ, গ্লুটেনিক অ্যাসিড আমরা গম থেকে পাই। আচ্ছা চলো, 4 নম্বর হচ্ছে স্মার্ট ডিজিজ বলে একটা রোগ আছে, SMUT, স্মার্ট ডিজিজ। এই স্মার্ট ডিজিজ এটা কার হয় বলতো, মিলেট মানে বাজরা, আমরা বাজরা বলি, সেই মিলেটের হয়। মিলেট মানে বাংলা লেখা রাখো বাজরা। বাজরাতে এই স্মার্ট ডিজিজটা দেখা যায়, এটা একটা ফাঙ্গাস ঘটিত রোগ। তারপরে আরেকটা লেখো, রাস্ট দিয়ে দেখবা কিছু রোগ থাকে, যেমন ব্রাউন রাস্ট,
RUST, ব্রাউন রাস্ট বা ব্ল্যাক রাস্ট বা এটাকে ইয়েলো রাস্ট। তো এই সমস্ত রোগগুলো হয় হচ্ছে গমে দেখতে পাওয়া যায়, গমে। এটাও ফাঙ্গাস ঘটিত রোগ, ঠিক আছে? তাহলে ব্রাউন রাস্ট, ব্ল্যাক রাস্ট, ইয়েলো রাস্ট এগুলো সব হচ্ছে গমের হওয়া ছত্রাক ঘটিত রোগ। ওকে, নাও এরপর আমরা, তোমরা নোট করতে থাকো, আমি বাকি ওপর থেকে এটা মুছি। ওপর থেকে আমি এটা মুছে নিই, এখানে বাকি রোগগুলোকে লিখে নেব। ওকে, চলো 6 নাম্বার রোগ হচ্ছে, দেখা একটা রোগ আছে টিক্কা ডিজিজ, TIKKA, টিক্কা। এই টিক্কা ডিজিজ, এই রোগটি হয় হচ্ছে বাদামের, আমরা বাদাম খাই, গ্রাউন্ড নাট, সেই বাদামের হয়, গ্রাউন্ড নাটের এই টিক্কা রোগ হয়, ঠিক আছে? তারপর একটা রোগ মনে রাখবা, রেড রট রোগ, রেড রট। এই রেড স্যার রট রোগ আমরা জানি, পারবো বলতে, হ্যাঁ বলো। বলছি যে টিক্কা বলেন, এটা তো ওই ছত্রাকের জন্যই তো? হ্যাঁ অবশ্যই, এটা যা লিখছি আমি ছত্রাকের জন্যই লিখছি। এই ছত্রাকে আমার তো জায়গা নেই নিচে, তাই আমি উপরে চলে গেছি, বাকি তোমরা নিচে পরপর করে লিখতে থাকবে। টিক্কা রোগ, রেড রট রোগটা তো তোমাদের জানা উচিত, এটা আমাদের কোনো একটা ক্লাসে এসছে। রেড রট ডিজিজ, এটা কোন উদ্ভিদের হয় বলো? এটা বোধহয় আমি কোনো জিওগ্রাফি ক্লাসে পড়িয়েছি, জিওগ্রাফির MCQ-তে পড়িয়েছি। আমাদের যে জিওগ্রাফির MCQ সিরিজ চলছে ওটাতে পড়িয়েছি আমি তোমাদের এটা। বলো রেড রট ডিজিজ। আখ মনে পড়ছে না? সুগার কেন। তোমরা কিন্তু যারা ক্লাসগুলো দেখছো না অন্তত একবার দেখে নেবে কিন্তু, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ বলেছিলেন, এটা আঁকে ওই যে লাল লাল দাগটা হয় যে। বলেছিলেন হ্যাঁ স্যার, মনে আছে, কিন্তু হ্যাঁ, মানে সুগার কেনে যে লাল লাল হয়ে যায় না, ওটা রেড রট। আচ্ছা, আর লাস্ট একটা ডিজিজ লেখো উদ্ভিদের ফাঙ্গাস ঘটিত রোগের মধ্যে। একটা রোগ আছে আরগট, ERGOT, আরগট ডিজিজ। এই আরগট ডিজিজ একটা ফাঙ্গাস ঘটিত রোগ, এটাও বাজরাতেই হয়, বাজরা, মিলেট, বাংলা লিখে রাখো, বাজরাতে দেখতে পাওয়া যায়। গেল, এই কয়টা রোগের বাইরে পরীক্ষাতে কিছু জিজ্ঞেস করবে না বলে আমার ধারণা, ঠিক আছে? তাহলে ফাঙ্গাস ঘটিত রোগ আমরা উদ্ভিদের দেখলাম, লেট ব্লাইট আলুতে হয়, ফুট রট ডিজিজ পেঁপেতে হয়, কার্নাল বান্ট গমে হয়, স্মার্ট ডিজিজ মিলেট বাজরাতে হয়, ব্রাউন রাস্ট, ব্ল্যাক রাস্ট, ইয়েলো রাস্ট সম্পর্কে সব গমে হয়, টিক্কা ডিজিজ এটা গ্রাউন্ড নাটে হয়, রেড রট এটা সুগার কেনে হয়, আর আরগট ডিজিজ এটা মিলেটে হয়। এগুলো সব গেল কিনা ফাঙ্গাস ঘটিত রোগ। এবার আমরা দেখতে চলেছি যে ব্যাকটেরিয়া ঘটিত রোগ কি আছে। চলো, সো মুছে দিই তাহলে। ব্যাকটেরিয়া ঘটিত রোগ 5টা মনে রাখলেই যথেষ্ট। তাহলে মুছলাম, হ্যাঁ হয়েছে, সবার নোট কর। হ্যাঁ স্যার। বেশ, চলো তাহলে হেডিং লাগাও যে প্লান্ট ডিজিজেস caused by ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া ঘটিত রোগ উদ্ভিদের দেহে। 1 নাম্বার, দ্যাট ইজ ব্ল্যাক আর্ম ডিজিজ। ব্ল্যাক আর্ম, এই সমস্ত রোগ দেখলে মনে হবে যে এটা প্রাণীর রোগ, তাই না? কিন্তু ব্ল্যাক আর্ম ব্যাকটেরিয়া ঘটিত রোগ, এটা একটা উদ্ভিদের রোগ, এবং এটা দেখতে পাওয়া যায় কোথায়? কটন, তুলোতে, কার্পাস আছে না, কার্পাস তুলো, সেই কার্পাস তুলোতে এই ব্ল্যাক আর্ম ডিজিজটা হয়। আচ্ছা, কোন ব্যাকটেরিয়ার জন্য হয় এগুলো কিন্তু জিজ্ঞেস করবে না, সো এটা আমাদের মনে রাখার কোনো দরকার নেই। আচ্ছা, বেগুনে একটা ব্যাকটেরিয়াল ডিজিজ হয় যেটাকে বলা হয় লিটল লিফ, লিটল লিফ মানে পাতা ছোট হয়ে যায়, লিটল লিফ ডিজিজ। তো লিটল লিফ ডিজিজ এটাও কিন্তু বেগুনে হয়, ব্রিঞ্জালে হয়, বেগুনে হয়, ব্যাকটেরিয়া ঘটিত রোগ। তারপরে একটা রোগ আছে টুন্ডু, রোগটার নাম হচ্ছে টুন্ডু, TUNDU, টুন্ডু। এই টুন্ডু ডিজিজ এটা একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ,
এবং এটি হয় হচ্ছে গমের ক্ষেত্রে, উইটের রোগ, টুন্ডু। তারপর একটা রোগ আছে লিটল লিফ ডিজিজ, লিটল লিফ ডিজিজ। এটা যে লিখলাম, হ্যাঁ, এই লিটল লিফ ডিজিজ এটা কিন্তু আরেকটাতেও হয়, সেটা হচ্ছে তোমার সুইট পটেটোতে হয়। সুইট পটেটো এবং ব্রিনজাল এই দুটোতেই এই লিটল লিফ হয়, এবং তোমরা দেখবে যে আমেও হয়, আমেও এই লিটল লিফ বলে একটা ডিজিজ হয়, আম গাছে হয়, সেটা পরে দেখবে। আচ্ছা, ওটা হয় তোমার অ্যাবায়োটিক কারণের জন্য। আচ্ছা, এখানে আরেকটা রোগ লেখো, উইচেস ব্রুম, রোগটার নাম হচ্ছে উইচেস ব্রুম। এই উইচেস ব্রুম ডিজিজটা হয় হচ্ছে আলুতে, এবং এটা ব্যাকটেরিয়াল ডিজিজ, পটেটোতে হয়, হ্যাঁ, আলুতে। তাহলে আলুতে উইচেস ব্রুম ডিজিজ হয়, ব্যাকটেরিয়াল। তো এই 5টা ব্যাকটেরিয়াল ডিজিজের কথা মনে রাখলেই হবে। এবার আমরা ভাইরাস থেকে দেখব, ভাইরাস ঘটিত রোগ দেখব, ঠিক আছে? চলো, তো এটা মুছে দিই। हाँ दादा। ওকে, তাহলে এবার খাতা মধ্যে হেডিং লাগাও যে প্লান্ট ডিজিজেস caused by ভাইরাস দ্বারা এই যে প্লান্ট ডিজিজেস গুলো হয় সেটা। সবার প্রথমে আমরা এটা জানি, টিএমডি মনে আছে? টিএমডি, টোবাকো মোজাইক ভাইরাস। টোবাকো মোজাইক, টিএমডি বলছি, টিএমভি, টোবাকো মোজাইক ভাইরাস। তো এই টোবাকো মোজাইক ভাইরাস ডিজিজ, এই রোগটা হয় হচ্ছে তোমার টোবাকোতে হয়, টোবাকো। আচ্ছা, বলো দেখি ওয়ার্ল্ড নো টোবাকো ডে কবে? ওয়ার্ল্ড নো টোবাকো ডে, এটা হচ্ছে 31st অফ কি, দাঁড়া এক মিনিট, আমাকে একটু মনে করতে দাও। 31st অফ মে, ইয়েস, 31st অফ মে, ঠিক, টোবাকো ডিজিজ। আচ্ছা, কেউ খারাপ ভাবে আমাকে নেবে না, হ্যাঁ, কিন্তু এটা আমি এইভাবে মনে রেখেছিলাম। 1st মেটা কিসের জন্য পালিত হয়? 1st মে, মে দিবস মানে কি, কাদের লেবার জন্য? লেবার, শ্রমিক দিবস। সো ডোন্ট টেক ইট আদার ওয়ে। শ্রমিক সমাজ দেখবা যে তো এই বিড়ি, সিগারেট, খৈনি, যে গুটখা, এগুলো খায় না বেশি। এটা দিয়ে মনে রেখেছি যে প্রথম দিন যাদের অবজারভেশন দিয়ে শুরু, লাস্ট দিন তাদের সেটা শেষ, ফিনিশ। এইভাবে মনে রাখতে পারো, এটা দেখবা কোনোদিন ভুল হবে না। ওয়ার্ল্ড টোবাকো ডে, নো টোবাকো ডে। চলো তারপরে 2। আচ্ছা, পটেটো মোজাইক ডিজিজ বলে একটা রোগ আছে, পটেটো মোজাইক ডিজিজ। এই পটেটো মোজাইক ডিজিজ এটা আলুতে হয়, পটেটোতে হয়। তারপরে আছে তোমার গ্রাস শুট ডিজিজ, গ্রাস শুট ডিজিজ। এই গ্রাস শুট ডিজিজটা হয় হচ্ছে তোমার সুগার কেনে হয়, আখে, সুগার কেন, আখ। তারপর তোমার হয় হচ্ছে টুইস্টেড অ্যাপেক্স ডিজিজ, টুইস্টেড অ্যাপেক্স। উদ্ভিদের ওই মাথাগুলো বেঁকে চুকে যায়, বড় হতে চায় না উদ্ভিদ। এই টুইস্টেড অ্যাপেক্স ডিজিজ এটা হয় হচ্ছে বিটরুটের ক্ষেত্রে, বিটের ক্ষেত্রে। তারপর একটা রোগ আছে, দ্যাট ইজ বাঞ্চি টপ ডিজিজ, বাঞ্চি টপ ডিজিজ। এই বাঞ্চি টপ ডিজিজ এটা হয় হচ্ছে কলাতে, কলা, ব্যানানা। বলো তো ব্যানানা রিসার্চ সেন্টার কোথায় আছে? হ্যাঁ, ত্রিচিতে আছে। ত্রিচিটা কোথায় অবস্থিত? তামিলনাড়ু। আচ্ছা, আরেকটা আছে ফাইলোডি, ফাইলোডি।
এই ফাইলরি ডিজিজটা হয় হচ্ছে তোমার সেসামামে। সেসামাম, সেসামাম মানে তিল, তিল আছে না, তিল পুজোতে লাগে সেই তিল, তিল থেকে তেল হয়। তারপর একটা ডিজিজ আছে, এগুলো কিন্তু সব ভাইরাস ঘটিত রোগ, হ্যাঁ। আরেকটা আছে টুইস্টেড লিফ, টুইস্টেড অ্যাপেক্স, আরেকটা হচ্ছে টুইস্টেড লিফ, LEAF, টুইস্টেড লিফ ডিজিজ। এই টুইস্টেড লিফ ডিজিজটা হয় হচ্ছে তোমার টমেটোতে হয়, টমেটো, টমেটো। তারপর তোমার আছে হচ্ছে পেঁপেতে হয় মোজাইক ডিজিজ, মোজাইক ডিজিজ। এই মোজাইক ডিজিজ হচ্ছে টমেটোতে হয়, টমেটোতে নয়। আরেকটা ডিজিজ আছে ইয়েলো ভেন, ইয়েলো ভেন ডিজিজ, ইয়েলো ভিন মোজাইক ডিজিজ। আচ্ছা, ইয়েলো ভিন মোজাইক, ইয়েলো ভেন মোজাইক ডিজিজ, ইয়েলো ভেন মোজাইক ডিজিজ এটা কোথায় হয়? এটা হয় হচ্ছে ভেন্ডিতে, লেডি ফিঙ্গার, ভেন্ডি, লেডি ফিঙ্গার বা ওকরা, ওকরা বলা হয় এটাকে। ঠিক আছে, গেল। আর দুটো রোগের নাম লিখবা, একটা হচ্ছে স্ট্রিক প্যাটার্ন ডিজিজ, আর একটা আছে তোমার ট্রিস্টেজা। এটা কি লেখা আছে? লেডিস ফিঙ্গার অবলিক ওকরা, OKRA। ওকরা মানেও ভেন্ডি। চলো মুছবো কি? হ্যাঁ স্যার। আর দুটো ভাইরাল ডিজিজের নাম লেখো এখানে। কয় নম্বর হয়েছিল যেন ওখানে? 10। তাহলে 10, 11 আর দুটো লেখো এখানে। একটা লেখা হচ্ছে স্ট্রিক প্যাটার্ন, STREAK, স্ট্রিক প্যাটার্ন ডিজিজ, স্ট্রিক প্যাটার্ন ডিজিজ। তো এই স্ট্রিক প্যাটার্ন ডিজিজ এটা একটা ভাইরাল রোগ, এটা অ্যালমন্ডে হয়, অ্যালমন্ড বাদাম আছে না, সেই অ্যালমন্ড বাদাম এটা হয়। আর একটা লাস্ট রোগ লেখো, সেটা হচ্ছে তোমার ট্রিস্টেজা, ট্রিস্টেজা, এই ট্রিস্টেজা ডিজিজ। এই ট্রিস্টেজা ডিজিজ হয় হচ্ছে যে কোনো ধরনের টক ফলে হয়, সিট্রাস ফ্রুটে, যে কোনো ধরনের টক ফলে এটা হতে পারে ট্রিস্টেজা ডিজিজ। এই গেল তোমার হচ্ছে ভাইরাল রোগ। আমাদের ক্লাস একদমই শেষ পর্যায়ে চলে এসছে, বায়োলজির লাস্ট ক্লাস আজকে হয়ে গেল। এখানে আমরা দেখব যে প্লান্ট ডিজিজেস caused by abiotic factors, অ্যাবায়োটিক ফ্যাক্টরসের জন্য যে রোগগুলো হয় সেটা 5টা রোগ মনে রাখবা, 1 2 3 4 5, ব্যাস 5টা রোগ। প্রথম একটা রোগ মনে রাখবা, ক্ষয়রা, রোগটাকে বলা হয় ক্ষয়রা, KHAIRA, ক্ষয়রা। এই ক্ষয়রা রোগটা হয় হচ্ছে কোথায়? তোমার প্যাডিতে, ধানের ক্ষেত্রে হয়। কেন হয়? যখন জিঙ্ক এটা কমে যায়, জিঙ্কের ডেফিসিয়েন্সি হলে। তার মানে এটা বলতে চাইছি এই যে এই সাইনটার মানে হচ্ছে ডেফিসিয়েন্সি, ডেফিসিয়েন্সি। তাহলে যদি জিঙ্ক যদি ঘাটতি হয় তাহলে ধানে একটা রোগ হয়, ক্ষয়রা রোগ বলে সেটাকে। আরেকটা রোগ আছে ব্ল্যাক হার্ট ডিজিজ, ব্ল্যাক হার্ট। তো এই ব্ল্যাক হার্ট ডিজিজটা হয় হচ্ছে তোমার আলুতে হয়, পটেটো। এই পটেটো এটা কেন হয়? যখন অক্সিজেন কমে যায়, অক্সিজেন যখন কমে যায় তখন এই ব্ল্যাক হার্ট ডিজিজ হয় পটেটোতে। তারপরে রোগটা হচ্ছে ডাইব্যাক ডিজিজ, ডাইব্যাক। এই ডাইব্যাক ডিজিজটা হয় হচ্ছে তোমার লেবুতে হয়, লেমন। এটা কেন হয়? যখন কপারের মাত্রা কমে যায়, কপারের মাত্রা কমে যায় বা কপার ডেফিসিয়েন্সি হলে ডাইব্যাক ডিজিজটা হয়।
আরেকটা আছে মার্স রোগ। মার্স, এই মার্স রোগ হয়ে থাকে হচ্ছে মটর গাছে পিতে হয়। কখন হয়? যখন ম্যাঙ্গানিজ কমে যায়, ম্যাঙ্গানিজের ডেফিসিয়েন্সি হয়। ম্যাঙ্গানিজের ডেফিসিয়েন্সি হলে এই মার্স রোগ হয়। আরেকটা আছে যে বলেছিলাম লিটল লিফ, এই লিটল লিফ ডিজিজ হয়, আম গাছে হয়, ম্যাঙ্গোতে হয়। কখন? যখন জিঙ্কের মাত্রা কমে যায় বা জিঙ্কের ডেফিসিয়েন্সি হয়। এই কয়টা, ব্যাস খতম, এর বাইরে আর কিছু নেই। ঠিক আছে, যা আছে এখান থেকে এর মধ্যে থেকে জিজ্ঞেস করে। সো আমরা বেশ কিছুদিন ধরে একটা চ্যাপ্টারকে কমপ্লিট করলাম আজকে। বায়োলজির জন্য খারাপ লাগছে যে শেষ হয়ে গেল। তবে আশা করছি যেভাবে আমরা বায়োলজিটাকে কমপ্লিট করলাম এইভাবে আমরা আগে কোনোদিন বায়োলজিটাকে পড়িনি, ঠিক না? মানে বিশেষ করে যারা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আছো তাদের বলছি, যাদের সায়েন্সের ব্যাপার তারা তো পড়েইছো ডিটেলসে। ঠিক, তাহলে বায়োলজিতে আমাদের এমসিকিউজ কোয়েশ্চেন চ্যাপ্টার ওয়াইজ যেটা চলতে থাকবে। আর বাকি আমি কি করব না, তোমাদের নেক্সট ক্লাস থেকে ফিজিক্স শুরু হবে, ফিজিক্স। ওকে, আর হিস্ট্রি যেমন করে চলছে এটা চলতে থাকবে। আমাদের পলিটির ক্লাসটা 2-1 দিন হয়নি, ওটাকে আবার কন্টিনিউ করব সামনের সপ্তাহে। ওকে, তাহলে এর মধ্যে সবাই খুব খুব ভালো থেকো। গুড নাইট।